প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরা আলোচনা করছি আইন আদালত বা এমসিকিউ ফাউন্ডেশন নোট হতে। আজকে সাক্ষ্য আইনের সর্বশেষ ক্লাস এবং ব্যাচ 2 ফাউন্ডেশন ব্যাচ, এমসিকিউ ফাউন্ডেশন ব্যাচ 2 এর সর্বশেষ ক্লাস এটা। এরপরে সাক্ষ্য আইনের ক্লাস টেস্ট হবে, তারপরে এই ব্যাচটি ক্লোজ হয়ে যাবে। তারপরে শুরু হবে যথারীতি আমাদের র্যাপিড রিভিশন অ্যান্ড মডেল টেস্ট ব্যাচ। পার্ট 8, ধারা 135 থেকে 167 আলোচনা করা হবে। দশম অধ্যায়ে আছে হচ্ছে 135 থেকে 166 সাক্ষ্য গ্রহণ সংক্রান্ত বিধান। আমরা গত ক্লাসে দেখেছি যে কারা সাক্ষী হতে পারে, সাক্ষীর যোগ্যতা, এবং তারা সাক্ষী হলে কোন বিষয়ে সাক্ষ্য দিতে পারবে এবং কোন বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে না, এই বিষয়গুলো আমরা শেষ করেছি। জি এবং 134 ধারে দেখেছি যে কোনো মামলায় নির্দিষ্ট সংখ্যক সাক্ষীর দরকার হয় না। মামলার প্রয়োজন অনুসারে একটা সাক্ষী দিয়েও শেষ হতে পারে মামলা, অথবা অনেকগুলো সাক্ষী দরকার হতে পারে, মামলার পরিস্থিতির ওপর নির্ভর করবে। 135 ধারায় বলা হচ্ছে সাক্ষী উপস্থিত করা ও সাক্ষ্য গ্রহণের ক্রম। তার মানে আদালতে সাক্ষী উপস্থিত হবে কিভাবে, কারা নিয়ে আসবে, কোন পক্ষ আগে সাক্ষী দিবে, কোন পক্ষ পরে সাক্ষী দিবে, এগুলো। তো জি ফৌজদারি এবং দেওয়ানি কার্যবিধি অনুসারে এটা হবে। আমরা ফৌজদারি কার্যবিধিতে 265 সম্ভবত সি বা ডি সেকশনে পড়লাম যে পিপি শুনানি শুরু করবে, তাই না? কে শুনানি শুরু করবে? পিপি। তাহলে পিপির বক্তব্যের মাধ্যমে বিচার কার্য শুরু হয় দায়রা জজ আদালতে। তার মানে এখানে জি ফৌজদারি কার্যবিধিতে বুঝিয়ে দিচ্ছে প্রসিকিউশন আগে সাক্ষ্য দিবে, তাই না? জি এখন দেওয়ানি কার্যবিধিতে কোথায় আছে আপনাদের এটা খুঁজে বের করবেন আপনারা, আদৌ আছে কিনা, থাকলে কোথায় আছে একটু পরিশ্রম করেন। আর কার্যবিধিতে নিয়ম না থাকলে, মানে দেওয়ানি বা ফৌজদারি কার্যবিধিতে যদি সাক্ষ্য উপস্থিত করার নিয়ম না থাকে, বা কে আগে সাক্ষ্য দিবে, কে পরে সাক্ষ্য দিবে, মানে কোন পক্ষ আগে পরে, এই ক্রম বা সিকোয়েন্স যদি না থাকে, অর্ডার যদি না থাকে, সেক্ষেত্রে আদালতের বিবেচনায় সাক্ষ্য গ্রহণ করা যাবে। তখন সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট বিচারিক আদালত। ঠিক আছে? জি তার মানে এখানে 135 ধারাটা সাক্ষ্য গ্রহণ সংক্রান্ত একটা জেনারেল নিয়ম বলে দিল, আইন বলে দিল, যে যদি কার্যবিধিতে থাকে কার্যবিধি অনুসারে হবে, না থাকলে আদালত যা বলবে তাই। একটা চমৎকার সিদ্ধান্ত দিয়ে দিল। 136, কোনো সাক্ষ্যের গ্রহণযোগ্যতা জজ নির্ধারণ করবেন। এখানে জজ বলতে বিচারককে বোঝানো হচ্ছে, ম্যাজিস্ট্রেটও হতে পারে। সাক্ষ্য গ্রহণের সময়, সাক্ষ্য প্রদানের সময় তা কিভাবে প্রাসঙ্গিক তা প্রমাণের আদেশ উক্ত পক্ষকে প্রদান করতে হবে। প্রাসঙ্গিকতা প্রমাণ করতে পারলেই কেবল উক্ত সাক্ষ্য গ্রাহ্য হবে, নচেত নয়। তার মানে 136 ধারে বলছে এক পক্ষ যদি সাক্ষ্য দেয় তাহলে আদালত যদি সেটা গ্রহণ করতে না চায়, অ্যাডমিট করতে না চায়, তাহলে যে পক্ষ সাক্ষ্য দিচ্ছে সেই পক্ষকে বলতে হবে এই মামলার বিচার্য বিষয়ের সাথে এই বক্তব্য বা ওরাল এভিডেন্স বা ডকুমেন্টারি এভিডেন্সের প্রাসঙ্গিকতা কি, রেলিভেন্সি কি। যদি রেলিভেন্সি বা প্রাসঙ্গিকতা বা কোনো না কোনো সম্পর্ক বা কানেকশন প্রমাণ করতে পারে, সেক্ষেত্রে আদালত সেটা গ্রাহ্য করবেন বা অ্যাডমিট করবেন বা গ্রহণ করবেন, অথবা এটা গ্রহণ করবেন না, ওই বিষয়ে সাক্ষ্য জি দিতে দিবেন না। ক্লিয়ার? জি স্যার। এটা কিন্তু আমরা 5 ধারাতেও পেয়েছিলাম যে প্রাসঙ্গিক বিষয়ে এবং বিচার্য বিষয়ে কথা বলা যাবে, তাছাড়া কোনো বিষয়ে কথা বলা যাবে না আদালতে। জি একটি বিষয়, যেমন মৃত্যুকালীন ঘোষণা প্রমাণের পূর্বে আরেকটি বিষয়, অর্থাৎ ঘোষণাদানকারীর বা ঘোষণাকারীর মৃত্যু প্রমাণ করা আবশ্যক হলে তা প্রথমে প্রমাণ করতে হবে। তার মানে এটাও আমরা এর আগে বলেছি যে মৃত্যুকালীন ঘোষণা প্রমাণ করতে হলে ওই ব্যক্তি যে মারা গিয়েছেন ওই ঘটনাতেই সেটাকে প্রমাণ করতে হবে, তাই না? জি তাছাড়া সেটা গ্রহণ করা হবে না, মৃত্যুকালীন ঘোষণাটা নেওয়া হবে না। তবে পরে প্রমাণ করতে চেয়ে অঙ্গীকার করলেও তা গ্রাহ্য হতে পারে।
দুঃখিত, যদি বলে যে এই মুহূর্তে স্যার আমি প্রমাণ করতে পারছি না একটা বিষয়, এটা আপাতত নোট নিয়ে রাখেন, আমি এটা বিষয়ে পরে প্রমাণ দিব, কি প্রাসঙ্গিকতা বিষয় অথবা একটি ঘটনার পিছনে যে ঘটনা প্রমাণ করা জরুরি সেটা, জি। সেক্ষেত্রে অঙ্গীকার অনুযায়ী পরে প্রমাণ করা না হলে গৃহীত পূর্বে সাক্ষ্য অগ্রাহ্য হবে। অগ্রাহ্য মানে সেটা বাতিল করে দিবে। একেবারে পরিষ্কার কথা, ঠিক আছে। জি। জি স্যার। 137, 137 খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসে। জবানবন্দি, এক্সামিনেশন ইন চিফ, মানে এই তিনটা বিষয়ের ডেফিনেশন বা সংজ্ঞা দেওয়া হয়েছে। জবানবন্দি কাকে বলে স্যার এই সংক্ষিপ্তভাবে? যে 136 ধারার একদম লাস্টের যে স্টার লাইনটা আপনার সেক্ষেত্রে অঙ্গীকার অনুসারী, তাহলে এটা অনুযায়ী হবে না স্যার? এটা অনুসারী মনে হয়, তাহলে মিস্টেক আছে নাকি? সেক্ষেত্রে হ্যাঁ, হুম। অনুসারে যদি দেন বা অনুযায়ী তাহলে হবে। ধন্যবাদ ভাই। তার মানে এখানে হুম। দীর্ঘ ইকার না হয়ে একার হবে। সেক্ষেত্রে জি। অঙ্গীকার অনুসারে, পরে প্রমাণ জি অনুসারী। অনুসারে আর অনুযায়ী তো একই কথা, তাই না? জি 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 অনুসারী তাহলে হবে, জি। এখানে রয়ে একার দিয়ে দিলেই হয়ে যাচ্ছে, জি দীর্ঘ ইকার বাদ জি, দিয়ে। ঠিক আছে। ধন্যবাদ। তাহলে জবানবন্দি বা এক্সামিনেশন ইন চিফের সংজ্ঞা দেওয়া হয়েছে 137 ধারায়। কি বলা হচ্ছে? আহ্বানকারী পক্ষ কর্তৃক সাক্ষ্য গ্রহণ বা সাক্ষীকে পরীক্ষা। আহ্বানকারী পক্ষ মানে যার সাক্ষী, যেমন প্রসিকিউশন পক্ষ পিপি মহোদয় বা এপিপি মহোদয়, বা কোনো পার্সোনাল লয়ারও যদি থাকে প্রসিকিউশন পক্ষে বা বাদী পক্ষে, সিআর মামলা, জিআর মামলা বা যে কোনো মামলায়, সেক্ষেত্রে সেই প্রসিকিউশন পক্ষ সাক্ষীকে ডাকবে, মানে নিজের সাক্ষীকে, আহ্বানকারী পক্ষ মানে নিজের সাক্ষীকে ডাকবে, তাই না? জি ডেকে উইটনেস বক্সে দাঁড় করিয়ে দিবে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে মামলার যে মূল বক্তব্য সেটা জবানবন্দি আকারে পেশ করার আহ্বান জানাবে। তখন সে বলবে, ঠিক আছে, যদি জি অশিক্ষিত হয় একটু হেল্প করে। কেমন হেল্প করে? লিডিং কোশ্চেন করা যায় না, কিন্তু প্রশ্ন করতে হবে, বলেন কত তারিখে ঘটনা হয়েছিল। তারিখ বলে দেওয়া যাবে না যে 5 তারিখে ঘটনা হয়েছিল এই মাসের, এ কথা বলা যাবে না। কি বলতে হবে? কত তারিখে কত ঘটনা তারিখ হয়েছিল। হয়েছে? এইভাবে ছোট ছোট প্রশ্ন করে নিজ সাক্ষীকে হেল্প করা যাবে, কিন্তু লিডিং কোশ্চেন করে বা প্রশ্নের মধ্যে যে প্রশ্নের উত্তর থাকে এই ধরনের প্রশ্ন বলে দিলে মানে হেল্প করা যাচ্ছে, প্রশ্ন ফ্লাশ করে দেওয়া হচ্ছে, মানে প্রশ্ন না উত্তরই বলে দিচ্ছে, যেন বলে খালি হাঁ করলেই হবে। এই ধরনের জি জবানবন্দিতে প্রশ্ন করা যাবে না। তাহলে অপরপক্ষ বলবে উনি তারিখ বলতে পারে কিনা সেটা জিজ্ঞাসা করেন, 5 তারিখে ঘটনা কিনা এটা আপনি জিজ্ঞাসা করতে পারেন না। বোঝা গেছে? জি জেরা, জি ইংরেজি হচ্ছে ক্রস এক্সামিনেশন। ক্রস এক্সামিনেশন মানে বিরুদ্ধ পক্ষ, অর্থাৎ এক পক্ষ দাঁড়িয়েছে, অপর পক্ষে জবানবন্দি দেওয়ার পরেই কিন্তু জেরা করার সুযোগ হয়। আগে জবানবন্দি তারপরে জেরা। তাহলে জি বিরুদ্ধ পক্ষ কর্তৃক সাক্ষ্য গ্রহণ বা পরীক্ষা করা। এখন জেরা করা হচ্ছে বা জবানবন্দি নেওয়া হচ্ছে, দুইটাই কিন্তু পরীক্ষা বা সাক্ষ্য গ্রহণ। যাই জি বলছে প্রশ্নের জবাবে সেটা কিন্তু লিখে নিচ্ছেন ম্যাজিস্ট্রেট বা টাইপ করে নিচ্ছেন, যেটা ডিপোজিশন আকারে আসছে, তাই না? জি তো এখানে বিরুদ্ধ পক্ষ যদি বলে যে 5 তারিখে ঘটনা ঘটেছিল কিনা বলেন, এই প্রশ্ন করতে পারবে। এখন যদি ঘটনা 5 তারিখে ঘটে থাকে তাহলে এই কথা কিন্তু জেরাই প্রশ্ন করবে না, বোকা হয়ে যাবে। তাহলে কি এমন হবে? বলবে ঘটনাটা 6 তারিখে ঘটেছে, তাই না? তার মানে জি ইচ্ছে করে যেন ভুল তারিখ বলে এভাবে লিড করবে, বুঝতে কনফিউজ, পেরেছেন? মানে যাতে কনফিউজ করানো যায়। কনফিউজ করে এক এক সাক্ষী যেন এক এক তারিখ বলে। এক সাক্ষীকে বললাম 6 তারিখে, আরেক সাক্ষীকে বললাম গত মাসের 5 তারিখে, তাই না? বা জি সে যদি মানে বুঝতে না পারে, মনে করেন যে 5/5/2026-এর ঘটনা, তা আমি বললাম 5/4/2026-এর ঘটনা, তাই না? তা চারটা এমনভাবে বললাম যে সে লক্ষ্যই করলো না, তখন শুধু হ্যাঁ বলবে, তাহলে কাজ হয়ে গেল। বুঝতে পেরেছেন? আচ্ছা। এগুলো জি জি লিডিং কোশ্চেন করে চালাকি করা, ডিফেন্স লয়ারের চালাকি এগুলো। তো এগুলো আর্ট অফ ক্রস এক্সামিনেশন, ডিফেন্স লয়ারের বড় আর্ট। এই আর্টের কারণে কিন্তু আসামি বেঁচে যায়, খালাস পেয়ে যায়। পুনরায় জবানবন্দি বা রি এক্সামিনেশন, জেরার পর, মানে প্রথমে জবানবন্দি হলো, তারপর জেরা হলো, জেরার পরে আহ্বানকারী পক্ষ কর্তৃক পুনরায় সাক্ষ্য গ্রহণ বা পরীক্ষা। আহ্বানকারী পক্ষ যদি মনে করে আমি আরো কিছু জিজ্ঞাসা করব, বাদ পড়ে গেছে, সেক্ষেত্রে করতে পারবে, সেই দিনই করতে পারবে, অথবা পরে রিকল করে
ওই সাক্ষীকে রিকল বা পুনরায় ডেকে আবার কি জবানবন্দি নেওয়া যাবে। ঠিক আছে। যদি জি স্যার। যদি একবার জবানবন্দি হয়ে জেরা হয়ে যায় আবার যদি পুনরায় জবানবন্দি নেয়, তাহলে পুনরায় জবানবন্দি করার কারণে ডিফেন্স লয়ার বা প্রতিপক্ষ বিরুদ্ধ পক্ষ আবার অধিকতর বা জেরা বা ফার্দার ক্রস এক্সামিনেশন করতে পারবে। বুঝতে পেরেছেন? আচ্ছা। অধিকার তৈরি জি। হবে। 138, 138-এ বলা হচ্ছে সাক্ষ্য গ্রহণের ক্রম। কিভাবে সাক্ষ্য গ্রহণটা করা হবে? প্রথমে জবানবন্দি, তারপরে জেরা ইচ্ছামাফিক। ইচ্ছামাফিক মানে আমি জেরা করতে পারি নাও করতে পারি। অনেক সময় মাদক মামলায় পাবলিক যে উইটনেস বা সাধারণ যে সাক্ষী যে এসে বলে যে আমি ঘটনা সম্পর্কে কিছুই জানিনি, পুলিশ আমাকে সাক্ষ্য করতে বললো, আমি এই জব্দ তালিকায় সাক্ষ্য করেছি কিন্তু আমি জব্দ হতে কিছু দেখিনি। এই কথা বলার অর্থ কি? ডিফেন্স পক্ষে তার সাক্ষীটা চলে গেল, এই সাক্ষীকে তো জি। জেরা করার দরকার নাই, তাই না? জি। অনেক সময় আবার ক্রস এক্সামিনেশন ডিক্লাইন করা যায়। আবার অনেক সময় জবানবন্দি টেন্ডার করা যায়। টেন্ডার, ডিক্লাইন এই শব্দগুলো যখন আদালতে যাবেন তখন বুঝতে পারবেন যে টেন্ডার কি জিনিস, ডিক্লাইন কি জিনিস। ঠিক আছে। টেন্ডার বলতে আগে যে PW1 মানে প্লেনটিভ উইটনেস এক যে জবানবন্দি দিয়ে গেছে সেম জবানবন্দি আমি দিতে চাচ্ছি স্যার, দ্যাট ইজ টেন্ডার। টেন্ডার। মানে ওই ফলো মানে আগেরটাই আমি বলতে চাচ্ছি, একই কথা। আর ডিক্লাইন মানে আমি জেরা করব না, জেরার দরকার নেই। আচ্ছা। তার মানে ইচ্ছা মাফিক শব্দটা এই কারণে দিয়েছি। তারপর পুনরায় জবানবন্দি, এটাও ইচ্ছা মাফিক। ঠিক আছে। তার মানে জি স্যার। জবানবন্দিটা হওয়াটা জরুরি। অনেক সময় আসামি পলাতক থাকে, সেক্ষেত্রে আর জেরা করার কেউ থাকে না, তাই না? তাহলে শুধু জি। জবানবন্দি হয়। জবানবন্দি না হলে তো মামলা খালাস হয়ে যাবে। আমরা পড়লাম না 102 ধারায়, কার উপরে বর্তায় কোনো পক্ষ জি। যদি জি। সাক্ষ্য জি। না দেয় তাহলে মামলা খালাস হয়ে যাবে, জি। 102 জি। ধারায়। তার মানে জবানবন্দি দেওয়াটা যে মামলা করেছে তার জন্য জরুরি। মামলা করলাম কিন্তু জবানবন্দি দিলাম না, ওই মামলা করে লাভ হবে না, শুধু খরচই হবে। কারণ জবানবন্দি না দিলে শুধু মামলার ফ্যাক্টের উপর ভিত্তি করে কখনো সাজা হয় না। বুঝতে পেরেছেন? জি স্যার। জবানবন্দি দিতেই হবে। যেটা মামলা করেছে সেটা ওরালি এবং ডকুমেন্টারি প্রমাণ করতে হবে। ক্রিমিনাল মামলা এতক্ষণ বলছি। সিভিল মামলার ক্ষেত্রে বাদীপক্ষ আরজিতে যা লিখেছে তার প্লিডিংস, ওই প্লিডিংস অংশ সে প্রমাণ করবে ডকুমেন্টারি এভিডেন্স দিয়ে, আবার ওরাল এভিডেন্স দিয়ে। ঠিক আছে। জি। আর বর্তমানে আবার পুরো আরজিটা, সিভিল মামলার পুরো আরজি আবার এভিডেভিট আকারে, আরজিতে যা লেখা থাকে সেটা লিখিত আকারে এভিডেভিট দিয়ে জমা দেওয়া যাবে। এবং কি কি কাগজ জমা দিল এইটা ওরালি বলতে হয়। আর অন্যান্য যে সাক্ষী যারা অনেক সময় কে দখলে আছে, যেটাকে দখলি সাক্ষী বলি আমরা, দখলি সাক্ষী আবার জবানবন্দি মৌখিক হবে, জেরাও মৌখিক হবে। আর যে ওই বাদী এভিডেভিটের মাধ্যমে জবানবন্দি দিলেও জেরা কিন্তু ওরালি হবে। এভিডেভিট সে দিচ্ছে লিখিত, তার আর্জিতে যা আছে সেটাই লিখে আবার এভিডেভিটের মাধ্যমে জমা দিচ্ছে, দ্যাট ইজ মাই কি এক্সামিনেশন ইন চিফ, বা সংক্ষেপে আমরা চিপও বলে থাকি ইংরেজিতে। তো চিপ দেওয়া আচ্ছা। হয়ে গেল। চিপ দিলে, লিখিত চিপ দিলেও কিন্তু তাকে জেরা করতে হবে ওরালি বা মৌখিকভাবে। ঠিক আছে। জি স্যার। স্যার আমি এখানে স্যার একটা জিনিস স্যার, এই যে স্যার ক্রিমিনালের ক্ষেত্রে যদি আপনার প্রসিকিউশন যদি পুনর্জবানবন্দি যদি না করে তাহলে সেক্ষেত্রে কি স্যার ডিফেন্স আর মানে ফার্দার ক্রস এক্সামিনেশন করতে পারবে না স্যার? পারবে। মনে করেন আমি জেরা করেছি, পরে আমার মনে হচ্ছে যে আমি আবার কিছু জেরা করতে চাই, কিছু তথ্য আমার বাদ পড়ে গেছে, তখন রিকলের আবেদন আচ্ছা। করতে হবে যে সাক্ষীকে আচ্ছা। আবার আরেকদিন আনতে। সেই দিন হলে ইনস্ট্যান্ট মৌখিকভাবে আবেদন করতে হবে, স্যার আমি আরো কিছু জেরা করতে চাই। আচ্ছা। নেমে গেছে তারপরও আবার বলা যাবে। মানে সাক্ষী মনে আচ্ছা। করেন PW1 নেমে গেল, PW2 চলছে, PW3 4, চারজন নেমে যাওয়ার পর আবার যদি বলতে চান যে, স্যার আমি PW1-কে আবার কিছু জেরা করতে চাই, সেক্ষেত্রে সেটাকে রিকল হিসেবে আদালত গ্রহণ করবে। ঠিক আছে। আচ্ছা। জি স্যার। এইভাবে মানে ঠিক। পুনরায় ডাকা। আচ্ছা, তাহলে আমি সিভিল মামলার ক্ষেত্রে বলছি। সিভিল মামলায় যেমন বাদী পক্ষ জবানবন্দি তাকে যে আবার জেরা করা যায়, তেমনি বিবাদী পক্ষকেও জবানবন্দি দিতে হবে। কারণ বিবাদীর যে প্লিডিংস, লিখিত জবাবে যে বক্তব্য, সেটা লিখিত আকারে দিবে এভিডেভিটের মাধ্যমে। এটা 25 সালের অ্যামেন্ডমেন্টের মাধ্যমে হয়েছে। আর আগে কিন্তু মৌখিকভাবেই দিতে হতো। হ্যাঁ। আচ্ছা। তো লিখিত, তার যে জবানবন্দি দিল সেটা কি লিখিত
যে জবাব সেটার ভিত্তিতে বিবাদী পক্ষ দেওয়ার পরে তাকে আবার বাদী পক্ষের আইনজীবী জেরা করবে। কারণ জেরার আমরা সঙ্গে কি পড়লাম, বিরুদ্ধ পক্ষ কর্তৃক সাক্ষ্য গ্রহণ বা হ্যাঁ, পরীক্ষা। বিরোধী পক্ষ। তাহলে জি বিরুদ্ধ পক্ষ মানে বাদীর সাক্ষীকে বিবাদী জেরা করবে, বিবাদী পক্ষের আইনজীবী জেরা করবে, বিবাদী পক্ষের সাক্ষীকে বাদী পক্ষের আইনজীবী জেরা করবে, তাই না? জি জি। আর আহ্বানকারী পক্ষ মানে নিজ পক্ষ, ঠিক আছে? নিজ পক্ষ। জি মানে আমি যাকে ডেকেছি তাকেই আমি জবানবন্দি নিচ্ছি, এরকম। জবানবন্দি ও জেরা শুধুমাত্র প্রাসঙ্গিক বিষয় হতে হবে। জবানবন্দিতে গৃহীত বিষয়ের বাইরেও জেরা করা যাবে। তার মানে জবানবন্দি ও জেরা শুধুমাত্র প্রাসঙ্গিক বিষয় হতে হবে, কিন্তু জবানবন্দিতে গৃহীত যে বিষয়, জবানবন্দিতে যে কথাগুলো বলেছে, আমি জেরাতে তার বাইরে অনেক জেরা করতে পারবো। বুঝতে পেরেছেন? আমি যতক্ষণ খুশি জেরা করব। সিভিল মামলায় 2-3 দিন টানা জেরা হতে পারে। অনেক সিনিয়র আইনজীবী আমি দেখেছি 3 দিন জেরা করছেন, মানে ওই বিচারক লিখতে লিখতে হাত ব্যথা। বড় মামলা, উনি যতক্ষণ জেরা করবেন ততক্ষণ লিখতে বাধ্য। বলা যাবে না, হয়তো অনুরোধ করতে পারে যে লার্নিড একটু তাড়াতাড়ি শেষ করেন, তখন যেটা সংক্ষেপ করেন। জি হ্যাঁ তাড়াতাড়ি শেষ করেন, সংক্ষিপ্ত করেন, এটা অনুরোধ করতে পারেন, কিন্তু আমি আর জবানবন্দি নিব না, এ কথা বলতে পারবে না। বুঝতে পেরেছেন? জি আমরা জি স্যার। যতক্ষণ জেরা করব ততক্ষণ উনি লিখতে বাধ্য। জেরাতে সাক্ষী যে সকল বিষয়ের উল্লেখ করবেন, পুনঃ জবানবন্দিতে সে সকল বিষয়ের ব্যাখ্যা চাওয়া যাবে। মানে জেরাতে এমন এমন কিছু বিষয় বলছে যেটা বিরুদ্ধে চলে যাচ্ছে, তখন পুনরায় জবানবন্দিতে এসে ব্যাখ্যা চাওয়া চাইবে। পুনরায় জবানবন্দির তখন আবেদন করা হবে মৌখিকভাবে। আদালত মঞ্জুর করতে পারে, নাও মঞ্জুর করতে পারে। যদি অতি প্রয়োজন হয় মঞ্জুর করবেন, না হলে করবেন না। যদি ছোট ছোট বিষয় হয় তাহলে আবার আর্গুমেন্টের সময় সেগুলো ক্লিয়ার করা যায়, যে জেরাতে প্রশ্ন করেছিল, আমার সাক্ষী এই জবাব দিয়েছে জেরার সময়, তো এইটা এই কারণে বলেছে ইওর অনার, এটা ডিফেন্সে যাওয়ার সম্ভাবনা নাই, এইভাবে ব্যাখ্যা দিয়ে দিতে হবে। পুনরায় জবানবন্দিতে কোনো নতুন বিষয়ের অবতারণা করলে, মানে এমন বিষয় যেটা জেরা করাটা জরুরি, সেক্ষেত্রে আদালতের অনুমতি নিয়ে তাকে অধিকতর জেরা করা যাবে। আচ্ছা দেখেন, আমরা পুনরায় জবানবন্দির ইংরেজি করলাম রি এক্সামিনেশন। রি এক্সামিনেশন ইন চিফ না, কিন্তু রি এক্সামিনেশন, ওকে? জি। আর জেরার ইংরেজি হচ্ছে ক্রস এক্সামিনেশন। আর পুনরায় জেরার ইংরেজি হচ্ছে, পুনরায় জেরা রি বলে কোনো এক্সামিনেশন। শব্দই নাই, পুনরায় জেরা বলে কোনো শব্দই নাই, এটাকে বলা হবে অধিকতর জেরা। বুঝতে পেরেছেন? আচ্ছা। জি স্যার। পুনরায় জেরা বলে কোনো শব্দই নাই, এটা হবে অধিকতর জেরা। এবং এটার ইংরেজি হচ্ছে ফার্দার ক্রস এক্সামিনেশন, অর্থাৎ রি ক্রস এক্সামিনেশন বলে কোনো কথা নাই। এমসিকিউ প্রশ্ন আসে যে সাক্ষ্য আইনে বা এটা আপনার সিআরপিসি তো আসতে পারে যে কোনটির ব্যবহার নেই, তখন ওই রি রি ক্রস এক্সামিনেশন বলে শব্দ চলে আসে, এটার ব্যবহার নাই। বুঝতে পেরেছেন? রি জি ক্রস এক্সামিনেশন বলে কোনো কথা নাই, এটা হবে ফার্দার ক্রস এক্সামিনেশন, ওকে? জি। এবং এটা 138-এ আছে, 137-এ কিন্তু নাই এর সংজ্ঞা। 139, দলিল পেশের জন্য আগত ব্যক্তির জেরা, জেরা করা যাবে না, জেরা করা যাবে না। মনে করেন একজন ব্যক্তিকে শুধুমাত্র বলা হয়েছে আপনি দলিল পেশ করবেন, সে দলিল পেশ করে চলে যাবে, তাকে কোনো জেরা করা যাবে না। সে যদি জবানবন্দি না দেয়, জবানবন্দিতে একটা বাক্য বললো না, জাস্ট সে আসলো কিসের জন্য, দলিল সাবমিট করার জন্য, সাবমিট করে চলে যাবে, সেটা বাদী পক্ষ হোক বিবাদী পক্ষ হোক, তাকে জেরা করা যাবে না। এটা কিন্তু আসতে পারে, গুরুত্বপূর্ণ একটা সেন্টেন্স। 140, চরিত্র সম্পর্কে সাক্ষী, চরিত্র সম্পর্কিত সাক্ষীকে জেরা করা ও তার জবানবন্দি গ্রহণ করা যেতে পারে। তার মানে চরিত্র জবানবন্দি। সম্পর্কে কথা বলা যাবে। 141, 141 গুরুত্বপূর্ণ। এখানে বলা হচ্ছে এবং 141 সম্পর্কে আমি কিন্তু রিটেন প্রশ্ন রেখেছি, ইঙ্গিতবহ প্রশ্ন, এটাকে বলা হচ্ছে লিডিং কোশ্চেন। কি কোশ্চেন? লিডিং লিডিং। কোশ্চেন। ওই যে আমি বললাম, বলেন তো 7 তারিখে জি হয়েছিল, জি। হ্যাঁ, মানে ইচ্ছে করে ভুল বলানোর জন্য কথা বলা, সেটা হচ্ছে লিডিং কোশ্চেন। যে প্রশ্নের মধ্যেই উত্তর থাকে তাকে বলবো কি, লিডিং কোশ্চেন। এখন যদি আমি প্রশ্ন করি,
আপনার নাম কি কামরুজ্জামান? তাহলে আমি জি কিন্তু এখানে কি মানে ক রহিস্বীকার এই কি ব্যবহার করছি। জি এবং জি ইংরেজি বললে আর ইউ কামরুজ্জামান, প্রশ্নবোধক চিহ্ন কিন্তু থাকবে, তাই না? জি তার মানে এখানে হোয়াট থাকবে না। আর যদি প্রশ্ন করে হোয়াট ইজ ইওর নেম, তাহলে এখানে কামরুজ্জামান আবার শব্দটা থাকছে না, মানে নাম থাকছে না। জি আমি যদি বলি আপনি কি কামরুজ্জামান, তখন এটার উত্তর কি হবে? হ্যাঁ বা না, তাই না? জি জি লিডিং প্রশ্ন করলে ওই শুধু হ্যাঁ বা নয় নাতে আমরা উত্তর চাই, অন্য কিছু বলার সুযোগ দিই না। অন্য কিছু বললে ব্যাখ্যা চলে আসে, সেক্ষেত্রে যে উদ্দেশ্যে লিডিং কোশ্চেন করছি সেটা নষ্ট হয়ে যায়। আচ্ছা বুঝতে পেরেছেন? এখন জি প্রশ্ন স্যার করলাম যে আমি মামলায় পড়ছি যে আসামি কি পড়েছিল, লুঙ্গি পড়েছিল, হ্যাঁ। জি আসামি লুঙ্গি পড়েছিল এবং লুঙ্গি পড়ার পরে আমরা সামনের দিকে যে দুটা ট্যাগ লাগে এটাকে কোঁচা বলে, হ্যাঁ। জি আইনের ভাষায় আমরা দেখেছি যে লুঙ্গির কোঁচায় পলিথিনে মোড়ানো 100 গ্রাম গাঁজা পাওয়া গেছে, হ্যাঁ। মামলা আচ্ছা হয়ে গেল। বা 50 গ্রাম গাঁজা পাওয়া গেছে। তো এই যে মাদকদ্রব্য, এইটা কোথায় পাওয়া গেল? লুঙ্গির কোঁচায়। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য, কোথায় পাওয়া গেছে, রিকভার হয়েছে কোথা থেকে। এখন সাক্ষীকে প্রশ্ন করছি, আচ্ছা সে কি কি রঙের প্যান্ট পরেছিল বলেন। কি প্রশ্ন করছি? কি রঙের প্যান্ট প্যান্ট পরেছিল বলেন। এখন সাক্ষী যদি চালাক না হয়, আমি এদিক 4-5টা প্রশ্ন করে তার মাথায় এমনি গুলিয়ে রেখেছি, হ্যাঁ। জি মাঝে মধ্যে একটু কড়া করে কথা বলছে, ধমক দিচ্ছি, তো সে তো আচ্ছা একটু ইতস্তত হয়ে আছে, হ্যাঁ। আবার অনেক সময় যারা পুলিশ নতুন চাকরিতে জয়েন করেছে তারাও কিন্তু কি ঘেমে যায় জেরা করতে গেলে। জি জি তখন বলি যে বলে ফেললো, যখন প্যান্টের রং জিজ্ঞাসা করছে হয়তো বা সে বলবে যে কালো বা খয়েরি, একটা রং বলে জি ফেললো, তাহলে কি হলো? সে স্বীকার করছে যে প্যান্ট পরেছিল। তাহলে লুঙ্গি যে পরেছিল না, সে ঘটনাস্থলে ছিল না, এটা আমি বলতে পারবো পরে সাজেশনে, তাই না? জি প্রতিটা সাক্ষীর সাজেশনে আমরা শেষের দিকে বলি যে আপনি মিথ্যা মামলায় মিথ্যা সাক্ষী দিলেন, এই কথা আমরা বলি। এবং কিছু সাজেশন দিই, আপনি ঘটনাস্থলে ছিলেন না, আসামির শত্রুর দ্বারা আসামির শত্রুর দ্বারা প্রভাবিত হয়ে এই মামলা হয়েছে এবং এই মামলায় আপনি মিথ্যা সাক্ষী দিলেন, এই ধরনের শেষে ডিফেন্সে আমরা সাজেশন দিই। কারণ এই ডিফেন্সটাই আমরা পরে প্রমাণের চেষ্টা করি, আর্গুমেন্টে গিয়ে সেটাই স্ট্যান্ড করার চেষ্টা করি। একটা জি মামলা জেরা করার সময় আগে বুঝতে হবে আসামিকে আমি কোন ফাঁক দিয়ে বের করব। মানে আমার ডিফেন্স, হোয়াট ইজ মাই ডিফেন্স, এই মামলায় কি ডিফেন্স আছে, ওই ডিফেন্সেই আমাকে যেভাবে ঘুরিয়ে ফিরে টার্গেট করতে হবে। বুঝতে পেরেছেন? তো জি ক্রস এক্সামিনেশন বাস্তবে কোর্টে দেখতে হবে, কোন মামলায় ক্রস এক্সামিনেশন কেমন হচ্ছে দেখতে হবে। প্রতিটা মামলায় আলাদা আলাদা ক্রস এক্সামিনেশন হয়। তবে কিছু কিছু আইনজীবী দেখি মাদকের মামলা মানেই একটা প্রশ্ন মালা নিয়ে চলে আসে, 10টা প্রশ্ন করব, সব মামলায় একই প্রশ্ন। বুঝতে পেরেছেন? জি তার মানে ওই গণিতের পরীক্ষা, সেটা ক্লাস 5-এর হোক আর 10-এর হোক, এসএসসির মানে হোক, গতানুগতিক ওই মনে করেন গতানুগতিক একই প্রশ্ন সবাকে। তো আচ্ছা এই স্টাইলে আমি প্রশ্ন করি না, এই স্টাইলে প্রশ্ন করলে বিরক্ত হয় ম্যাজিস্ট্রেট বা জজ সাহেব। প্রতিটা প্রশ্ন মামলার ঘটনা কেন্দ্রিক হবে, তাই না? জি জি বাদীকে যে প্রশ্ন করা যাবে, আয়োকে সে প্রশ্ন করা যাবে না, এক একজনকে এক এক প্রশ্ন করতে হবে। তো এগুলো অনেকে বোঝে অনেকে বোঝে না, এগুলো বুঝতেও সময় লাগে। চেষ্টা করলে সহজে মানে দ্রুত হয়ে যায়, 2-1 বছরের মধ্যে হয়ে যায়। চেষ্টা না করলে 10 বছরেও হবে না, এগুলো শিখতে পারবে না। কারণ খুবই ট্রিকি জিনিস এগুলো। আর একটা শব্দ আছে রেডি উইট, মানে উপস্থিত বুদ্ধি। উপস্থিত বুদ্ধি যদি আইনজীবী না থাকে, উপস্থিত আইন যদি মাথার মধ্যে না আসে, তাহলে ভালো করা যাবে না এই পেশায়। স্যার প্রশ্নকারী, উপস্থিত বুদ্ধি বলেন। স্যার উপস্থিত বুদ্ধি বৃদ্ধি করার কি কোনো মানে বাস্তব বুদ্ধি আছে নাকি স্যার? আদালতে বসে থেকে আপনাকে অবজার্ভ করতে হবে, আচ্ছা এটা হচ্ছে সবচেয়ে ভালো বুদ্ধি। অবজারভেশন আপনাকে শেখাবে, আপনাকে দেখতে হবে, না দেখলে শিখতে পারবেন না। আপনি ওই যে ক্রস এক্সামিনেশন শেখার জাদুবিদ্যা, ম্যাজিক অফ ক্রস এক্সামিনেশন, এই ধরনের বই পড়েও কখনো ক্রস এক্সামিনেশন ভালো শেখা যাবে না, আপনাকে প্র্যাকটিক্যাল দেখতে হবে। বুঝতে জি পেরেছেন? জি জি প্রশ্নকারী প্রশ্নের জবাবে যে উত্তর আশা করেন, আমি আশা করছি সে বলুক যে প্যান্ট পরে আছে, কালো কালারের প্যান্ট, হ্যাঁ। হ্যাঁ বা না, আমি বলি
আমি জিজ্ঞাসা করলাম, বলেন যে কালো কালার প্যান্ট পরেছিল, সে হয় হ্যাঁ বলবে না হলে না বলবে। যদি বলে হ্যাঁ কালো কালার প্যান্ট পরেছিল, তাহলে তো মিটে গেল, আমি আর দ্বিতীয় প্রশ্ন করবো না ওই নিয়ে, মানে আমার কাজ হয়ে গেছে। লুঙ্গি পরেছিল না জি এটা আমি আর্গুমেন্টে বলবো যে স্যার এই প্যান্টের কথা বলছে, তো মামলায় আছে লুঙ্গি। তা আমি বললাম তাহলে প্যান্টের পকেট থেকে এমন প্রশ্ন গা- করতে গেলে তো বিরোধ পক্ষ বলবে না যে এরকম প্রশ্ন করা যাবে না। অবশ্যই করা যাবে, আমি তো প্রাসঙ্গিক প্রশ্ন করছি। আমি লিডিং প্রশ্ন করে তাকে তো ডাইভার্ট করার চেষ্টা করব, সে যদি ওই জায়গায় থেকে থাকে এবং দেখলো এই লোকটার এই লুঙ্গির কোছা থেকেই গাঁজা উদ্ধার হয়েছে, মাদকদ্রব্য, তাহলে প্যান্টের কথা বললে সে বলবে না প্যান্ট পরেছিল না লুঙ্গি পরেছিল, সেসব বলবেই, তাই না? জি জি কিন্তু সে ফ্লোতে বলে ফেলবে যে না সে কালো কালার পরেছিল না, তখন আমার অতটুকুই থাক, কি কালার পরেছিল আর প্রশ্ন করা যাবে না, লুঙ্গি ওর মুখে আনতেই দেওয়া যাবে না। বুঝেন নি? জি জি প্রশ্নের মধ্যে তার ইঙ্গিত দেওয়া হলে তা ইঙ্গিত বা প্রশ্ন, ওই যে আমি চাচ্ছি যে সে প্যান্ট বলুক, আরেকজনে প্রশ্ন করবো ট্রাউজার, ঠিক জি আছে? 142, স্যার, ইঙ্গিতবহ প্রশ্ন যখন অবশ্যই করা যাবে না। ইঙ্গিতবহ প্রশ্ন কখন করা যাবে না, মানে লিডিং কোশ্চেন করা যাবে না? বিরুদ্ধ পক্ষ আপত্তি উত্থাপন করলে, মানে জবানবন্দি গ্রহণ হচ্ছে, পিডাব্লিউ পক্ষ নিজ সাক্ষীকে জবানবন্দি গ্রহণে হেল্প করছে, আদালতের অনুমতি ব্যতীত জবানবন্দি ও পুনরায় জবানবন্দিতে করা যাবে না যদি আসামি পক্ষ আই অবজেক্ট স্যার, লিডিং প্রশ্ন করে জি শিখিয়ে দেওয়া হচ্ছে স্যার, এই যদি এইভাবে প্রশ্ন করে, ঠিক আছে? জি তবে যে সকল বিষয়ে আদালতের অনুমতি দিবেন আদালত, কি লিডিং প্রশ্ন করার জন্য, কখন জবানবন্দিতে, জবানবন্দিতে লিডিং প্রশ্ন করতে বা পুনরায় জবানবন্দিতে লিডিং প্রশ্ন করতে অনুমতি দিবেন দিবে না। এবং অপরপক্ষ বাধা দিবে না। কখন ভূমিকামূলক কোনো বিষয়, যৌতুকের মামলা, এখন বলছে যে 1 নম্বর আসামি আপনার স্বামী, তাই না? তে হ্যাঁ, এবং জি 2 নম্বর আসামি আপনার শাশুড়ি, তে হ্যাঁ, তে স্বামী শাশুড়ি মুখে বলে দিচ্ছে, এটা হচ্ছে লিডিং প্রশ্ন। যদি প্রশ্নটা এরকম হয় 1 নম্বর আসামি আপনার কে হয়, তখন সে মুখে বলবে আমার স্বামী, তো এটা কি বলতে পারবে না সে যে 1 নম্বর আসামি তার স্বামী, তাই না? হ্যাঁ হ্যাঁ পারো। তার জি মানে এগুলো ভূমিকামূলক, এবং এই মামলা যৌতুকের মামলা যখন হয় আসামি পক্ষ তো মেনেই নিয়েছে যে হ্যাঁ বাদী হচ্ছে আসামির, অ্যারেস্টেড 1 নম্বর আসামির ওয়াইফ, কারণ কাবির নামা আছে, কাবির নামা তার চ্যালেঞ্জ করছে না, দ্যাট ইজ জি ইন্ট্রোডাক্টরি কোশ্চেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই, প্রশ্ন লিডিং প্রশ্ন করুক আর ওপেন প্রশ্ন করুক, নো প্রবলেম। তারপরে অবিসংবাদিত, অবিসংবাদিত মানে যেটা নিয়ে কোনো বিবাদ নাই, মানে মেনে নিয়েছে, যেটা ওই যে স্ত্রী মেনে নিয়েছে তাই এটা নিয়ে কোনো কথা নাই। এটার আরেকটা অর্থ হচ্ছে স্বীকৃত, অবিসংবাদিত মানে স্বীকৃত, মানে আনডিসপিউটেড, যেটা নিয়ে কোনো বিবাদ নাই। ডিসপিউট মানে বিবাদ, আনডিসপিউটেড মানে বিবাদ নাই, মানে এরা পরস্পর স্বামী স্ত্রী, কাবিন নামা তো আছেই, আমি তো অস্বীকার করছি না যে সে স্ত্রী নয়, তার মানে এটা জি নিয়ে লিডিং প্রশ্ন করলেও কোনো কথা বলবে না। অথবা পূর্বেই যে বিষয়টা প্রমাণিত হয়ে গেছে সেটা নিয়েও যদি লিডিং প্রশ্ন করা হয়, সেক্ষেত্রে কোনো অবজেকশন দিয়েও কাজ হবে না, এগুলো অনুমতি আদালত সাধারণত দিবেন। এগুলো অনুমতি নিলেও ক্রস এক্সামিনেশনে, মানে এখান থেকে খুব একটা ডিগিং করা যায় না। ক্রস এক্সামিনেশনের কাজ কি? ডিগিং করে মানে খুঁড়ে খুঁড়ে বের করা তথ্য, তাই না? জি 143, ইঙ্গিতবহ প্রশ্ন অবশ্যই যখন করা যেতে পারে, তার মানে 42-এ নিষেধ করছে কোথায় করা যাবে না, আবার এই 3-4টা বিষয় বলছে এক্ষেত্রে করা যাবে। প্রশ্ন আসতে পারে যে কখন জবানবন্দিতে ইঙ্গিতবহ প্রশ্ন করা যায়, তখন এই যে ভূমিকা অবিসংবাদিত স্বীকৃত, বা ইংরেজিতে আনডিসপিউটেড বা প্রুভড, পূর্বে প্রমাণিত, প্রুভড প্রিভিয়াসলি, এই ধরনের অপশন চলে আসতে পারে, তখন উত্তর হবে সবগুলো, তাই না? জি হুম। আর 143-এ কখন করা যেতে পারে, অবশ্যই করা যেতে পারে, জেরার সময়, ক্রস এক্সামিনেশন এর ক্ষেত্রে, মানে এই লাইনটুকুই যথেষ্ট, জেরার সময় অবশ্যই লিডিং প্রশ্ন করা যাবে। যদি লিডিং প্রশ্ন করতে দেওয়া না হয় তাহলে প্রতিটা আসামির সাজা হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। বুঝতে পেরেছেন? জি কারণ লিডিং স্যার, প্রশ্নের মাধ্যমে বুঝলাম।
লিডিং প্রশ্নের মাধ্যমেই কিন্তু আসামিদেরকে কি করা যাবে, বিভ্রান্ত করা বের যাবে। করে। বিভ্রান্ত করে তাদের থেকে ভিন্ন ভিন্ন তথ্য নেওয়া যাবে, তারিখ সংক্রান্ত, ঘটনার বর্ণনা সংক্রান্ত, সময় সংক্রান্ত। যেমন একটা মামলায় আমি যেটা করলাম, কখন ঘটনা ঘটেছে, টাকা কখন নিয়েছে, একজন বলছে দুপুর 12টায়, আরেকজন বলল দুপুর 2টায়, আরেকজন বলছে দুপুর 4টায়, বিকেল 4টায়। তাহলে প্রত্যেকের কথার মাঝে অমিল আছে, তাই না? তাহলে এটা ডিফেন্স একটু কাজে লাগবে। 145, পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে জেরা। এখানে লিখে নেন 161, সিআরপিসি 161, সিআরপিসির 161তে সেম বক্তব্য বলা আছে। মানে সিআরপিসির 161 ধারায় যদি কোনো সাক্ষী একটা বক্তব্য দিয়ে থাকে যে ঘটনা স্যার ঘটেছে সকাল 10টায়, কিন্তু জবানবন্দিতে বলছে সকাল 9টায়, তাহলে ভিন্ন কথা হয়ে গেল। জি। ক্রস এক্সামিনেশন অ্যাজ টু প্রিভিয়াস স্টেটমেন্টস ইন রাইটিং, এই প্রিভিয়াস স্টেটমেন্টের মধ্যে 161 দ্বারা অন্যতম। জেরায় সাক্ষীকে তার পূর্ববর্তী লিখিত বিবৃতির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে তার বৈপরীত্য প্রমাণ করা যাবে। তার মানে আপনি তো বলেছেন এক কথা, এখন আরেক কথা। এটা কিন্তু আমি একটা খুবই গুরুত্বপূর্ণ মামলা, হ্যাঁ, আচ্ছা। খুবই গুরুত্বপূর্ণ। একটু ব্রেক নিচ্ছে কয়েক সেকেন্ডের, গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যেটা বলছিলাম যে পূর্বে এক কথা বলেছে, এখন তার বিপরীত কথা বলা যাবে। আমি বলছিলাম আমার নিজের একটা গুরুত্বপূর্ণ মামলা, মামলা হচ্ছে ছিনতাইয়ের মামলা। বাদী মামলা করেছে 5 জন আসামির বিরুদ্ধে। 5 জনের মধ্যে 1 থেকে 4 নম্বর আসামি আমার মক্কেল, 5 নম্বর আসামি আরেকজনের কাছে গেছে, ঠিক আছে? আচ্ছা। এখন এই মামলায় সমন গেছে, আবার এই মামলায় কি হয়েছে, তদন্ত হয়েছে, মানে সরাসরি মামলা আমলে নেয়নি, তদন্ত হয়েছে। মামলার মূল বক্তব্য, বাদী বলছে যে আমি অফিসের কালেকশন করে প্রায় 5 লক্ষ টাকা আমার ব্যাগে ছিল অফিসের, এবং আমার মোটর সাইকেলের সামনে ঝোলানো ছিল। আমি মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলাম, রাত 10টার দিকে এই আসামিরা আমাকে অ্যাটাক করে একটা স্কুলের মাঠের কোনায় আমি যখন পৌঁছাই। 1 নম্বর আসামি মাথায় আমাকে আম গাছের ডাল দিয়ে বাড়ি দেয়, আমি পড়ে যাই মোটরসাইকেল থেকে। তার মানে আগে পথ রোধ করে সবাই, তারপরে বাড়ি দেয়, আমি পড়ে যাই। তারপর 2 নম্বর আসামি আমার টাকার ব্যাগ নিয়ে দৌড় দিয়ে পালিয়ে যায়। আর 3, 4, 5 এরা আমাকে কিল ঘুষি, লাথি দিয়ে আহত করে সেখান থেকে চলে যায়। এ হচ্ছে তার বক্তব্য। এখন আচ্ছা। বাদী বলছে 2 নম্বর আসামি টাকার ব্যাগ নিয়ে গেছে। এই মামলায় শুধুমাত্র একটাই সেকশন আছে, সেটা হচ্ছে ওই যে এক্সটর্শন, হ্যাঁ, সে এক্সটর্শনের সেকশন দিয়েছে। এক্সটর্শন হোক আর রবারি হোক, একটা সেকশন আসবে, সেটা কি নন বেলেবল, মানে জামিন অযোগ্য। এই সেকশনের কারণে কিন্তু জামিন দেওয়ার সম্ভাবনা নাই, বাকি সেকশনগুলো স্যার জামিনযোগ্য। 300, স্যার 5 জন হয়ে গেলে কি আর রবারি থাকছে স্যার? এটা ডাকাতি হয়ে যাচ্ছে না স্যার? সে এখানে ডাকাতি বলে বলেনি, খুব ওই এক্সটর্শন বলেছে, আচ্ছা। যে আমাকে দিতে আচ্ছা। বাধ্য আচ্ছা। বাধ্য করেছে, এ কথা বলেছে, হ্যাঁ। সে ডাকাতি আচ্ছা। মানে রবারির সেকশন নিয়ে আসেনি, তো সে এক্সটর্শনের সেকশন নিয়ে আসছে, মানে আচ্ছা। আমাকে বাধ্য করেছে দিতে টাকা। জি জি জি। আচ্ছা, ছিনিয়ে নিয়ে গেছে, এই ল্যাঙ্গুয়েজ নিয়ে আসছে। মানে একটু প্রবলেম আছে মামলা লিখাতে। আমি আসামি পক্ষ। এখন জামিন নিতে যে আমি জামিনের স্টাডি করে মামলায় দেখছি যে এই মামলা তদন্ত হয়েছে, পিবিআই তদন্ত করেছে, 161 দ্বারা জবানবন্দি। জবানবন্দিতে এখানে 5 জন সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়েছে 161 দ্বারায়। 5 জন সাক্ষীর মধ্যে হুম। দুইজন সাক্ষী বলছে যে 1 নম্বর সাক্ষী নিয়েছে হচ্ছে টাকা, 1 নম্বর আসামি টাকা নিয়েছে, তো মামলায় লেখা আছে 2 নম্বর সাক্ষী নিয়েছে। তিন আচ্ছা। নম্বর 3 নম্বর সাক্ষী বলছে যে হ্যাঁ 2 নম্বর আসামি নিয়েছে, মানে সে সঠিক বলেছে। এবং বাকি 2 জন, 4 এবং 5 নম্বর সাক্ষী বলছে যে 5 নম্বর আসামি টাকা নিয়েছে। তাহলে টাকা নেওয়ার বিষয়টা বিভ্রান্তি তৈরি করলো, এক একজন এক এক কথা জি বললো না। জি জি। মামলা একরকম এবং জবানবন্দিগুলোতে ভিন্ন ভিন্ন রকম। তা আমার যে জামিনের দরখাস্ত, সেখানে আমি এই বিষয়টা তুলে ধরলাম, সংক্ষেপে তুলে ধরে শুনানির সময়টা বললাম।
এবং আমি একাই কোনো সিনিয়র নিলাম না, একটা কনফিডেন্স চলে আসলো আমার, কারণ আমি তো এগুলো জানি, তো বিপরীতে আমি প্রমাণ করতে পারবো। তো এইটা বলার পরে সঙ্গে সঙ্গে আমার আসামি চারটার জামিন হয়ে গেল, এবং 5 নম্বর আসামির ও সেদিন জামিন ধরেনি, অন্যদিন জামিন নিয়েছে অন্য উকিল। বুঝতে পারলেন বিষয়টা? জি জি তাহলে জি। এই বৈপরীত্য কিন্তু আমি জেরা তো ক্রস এক্সামিনেশনও করতে পারবো, আবার অন্যান্য শুনানিতেও কিন্তু কি করতে পারবো, আবার আমি ডিসচার্জের শুনানিতেও করতে পারবো এটা, মানে মামলায় অব্যাহতি দরখাস্ত দিলে। জি মানে এটা মামলাকে দুর্বল করে ফেলে, তাই না? জি জি। জি একশো স্যার। ছয়চল্লিশ জেরায় আইনসঙ্গত প্রশ্ন। ইতিপূর্বে বর্ণিত প্রশ্ন ছাড়াও প্রশ্ন করা যাবে যার দ্বারা বাদীর সত্যবাদিতা পরীক্ষা করা যায়। আসলে সে সত্য কথা বলছে না মিথ্যা কথা বলছে, সরি, সাক্ষীর সত্যবাদিতা পরীক্ষা করা যায়, সাক্ষীর পরিচয় সাক্ষী। ও মর্যাদা সম্পর্কে জানা যায়। তার পরিচয় কি, সে পেশায় কি করে, তার মর্যাদা কতটুকু, মিথ্যা বলার সম্ভাবনা কতটুকু, এগুলো আমরা নিয়ে আসতে পারি। তার চরিত্রের প্রতি আঘাত করে, আপনি মিথ্যা কথা বলছেন, আপনি একটু আগে দাঁড়িয়ে বললেন যাহা বলিব সত্য বলিব, আপনার শপথ নিয়ে মিথ্যা কথা বলছেন আদালতে, যদি মিথ্যা প্রমাণিত হয় আপনার কিন্তু জেলে যেতে হবে। এইভাবে কিন্তু জি ভয় জি। দেখানো যায়। তার মানে তার প্রেশার চরিত্রের ক্রিয়েট। উপরে আঘাত করা হচ্ছে। জি বুঝতে পারলেন? এই ঘটনা কিন্তু জি আপনি জি ঘটাইছেন, তারপর আপনি মিথ্যা মামলা করেছেন, যদি কাউন্টার মামলা থাকে, হ্যাঁ। জি। হুম। প্রদত্ত সাক্ষ্যের বিশ্বাসযোগ্যতা বিষয়ে সন্দেহ সৃষ্টি করা যাবে চরিত্রের উপর আঘাত করে। চরিত্রের উপর আঘাত করলে অনেক সময় বাদী শর্ট টেম্পার্ড হয়ে যায়, হিতাহিত বুদ্ধি হারিয়ে যায়, যেটা বলা যাবে না সেটাও বলে ফেলে। বুঝতে পেরেছেন? জি জি তখন ডিফেন্সে জি। চলে আসে। রাগান্বিত হয়ে মানে বা এখানে উত্তেজিত হয়ে। এখানে ড্রামা সৃষ্টি হয়, হ্যাঁ। জি জি তো এগুলো আমি খুব বেশি ড্রামা করি না, তবে আমি এমনভাবে প্রশ্ন সাজিয়ে নিই যে সে প্রিভিয়াস কিছু প্রশ্ন করতে করতে হঠাৎ এমন একটা প্রশ্ন করব, ওই প্রশ্নের জবাবে আমার ডিফেন্স হয়ে যাবে। তাহলে আমরা পড়ছি ধারা 146, বলা হচ্ছে জেরাই আইনসঙ্গত প্রশ্ন, মানে জেরার সময় কি কি প্রশ্ন করা যাবে। যে উপরে উল্লেখিত এই প্রশ্নগুলো ছাড়াও এই যে তিনটা, 1 2 3 তিনটা উপধারা দিয়ে বলে দিলাম যে এই ধরনের প্রশ্ন করে সাক্ষী যে সত্য কথা বলছে না মিথ্যা কথা বলছে তার বিশ্বাসযোগ্যতা নিয়ে কি সন্দেহ সৃষ্টি করা। আর সন্দেহ জি। সৃষ্টি হলে কি অপর পক্ষে চলে যাবে, তাই না? আসামি তো পাবে। জি, সেই সুবিধা আসামি পাবে। আসামি পেয়ে যাবে বেনিফিট অফ ডাউট। তবে শর্ত হচ্ছে ধর্ষণ বা ধর্ষণের চেষ্টার মামলায় জেরায় ভিকটিমের নৈতিক চরিত্র বা পূর্বের যৌন আচরণ সম্পর্কে প্রশ্ন করা যাবে না। তার মানে একজন ভিকটিম যিনি রেপের শিকার হয়েছেন তার ক্যারেক্টার নিয়ে প্রশ্ন তোলা যাবে না, এটা প্রথম কথা। আরেকটা কথা কি, তবে আরও শর্ত থাকে যে ন্যায় বিচারের স্বার্থে এমন প্রশ্ন করা প্রয়োজনীয় হলে, যদি ডিফেন্স লয়ার বলে স্যার এই প্রশ্ন করাটা জরুরি, তাহলে আদালতের অনুমতি নিয়ে করা যাবে, না হলে করা যাবে না। আচ্ছা, এই ক্ষেত্রে একটা শব্দ শুনে রাখেন, এটা হচ্ছে ট্রায়াল ইন ক্যামেরা। জি জি। কি ক্যামেরা ট্রায়াল। জি ট্রায়াল ইন ক্যামেরা বা ক্যামেরা ট্রায়াল, এর অর্থ কি? ক্যামেরার সামনে ট্রায়াল না, বরং হচ্ছে যেমন প্রতিটা বিচার ওপেন কোর্টে হয়, তো ট্রায়াল ইন ক্যামেরা বা ক্যামেরা ট্রায়াল হচ্ছে বিচারকের খাস কামরায় হবে। এখানে ভিকটিম থাকবে, সাক্ষী থাকবে, আসামি থাকবে, এবং বাদী আর বিবাদী পক্ষের আইনজীবীরা থাকবে। তাছাড়া কোনো অন্য মামলার আইনজীবীও থাকবে না, বা অন্য কোনো সাধারণ পাবলিক থাকবে না। বুঝতে পেরেছেন? মানে গোপনীয়তা রক্ষা করা হবে। এটাকে জি বলা স্যার। হচ্ছে ক্যামেরা ট্রায়াল। ক্যামেরা বলতে এই যে ছবি ক্রাইম তোলা টাইম। ক্যামেরা না, ক্যামেরা বলতে এখানে গোপনে। 147 যখন সাক্ষীকে উত্তর প্রদানে বাধ্য করতে হবে, ওয়েন উইটনেস টু বি কম্পেলড টু অ্যান্সার, সাক্ষীকে জেরায়, আমরা কিন্তু জেরা সম্পর্কে সেকশন পড়ছি, ঠিক আছে? জি সাক্ষীকে জি। জেরায়, দেওয়ানি হোক বা ফৌজদারি হোক, যে কোনো মামলায় প্রাসঙ্গিক বিষয়ে প্রশ্ন করা হলে 132 ধারার বিধান প্রযোজ্য হবে। তার মানে তাকে কোনো প্রশ্ন করলে সে সেই প্রশ্নের উত্তর দিতে বাধ্য। 149 যুক্তিসঙ্গত কারণ বা হেতু ব্যতীত প্রশ্ন করা যাবে না, তার মানে অপ্রাসঙ্গিক বিষয়ে প্রশ্ন করা যাবে না।
কোশ্চিন নট টু বি আস্কড উইথাউট রিজনেবল গ্রাউন্ডস, প্রশ্নের অন্তর্নিহিত দোষারোপ দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হলে 148 ধারায় বর্ণিত রূপ প্রশ্ন প্রতিষ্ঠিত করা না যাবে হলে, না। সরি, প্রতিষ্ঠিত না হলে। হ্যাঁ, প্রতিষ্ঠিত না হলে। তার মানে এখানে ওই অপ্রাসঙ্গিক প্রশ্ন করা যাবে না, আবার প্রাসঙ্গিক কিন্তু সেটা খুব একটা গুরুত্বপূর্ণ না, এই ধরনের প্রশ্ন করা যাবে না। মানে জেরাই কি ধরনের প্রশ্ন করা যাবে, কি ধরনের প্রশ্ন সাউন্ডটা করা যাবে বাড়াবেন, না। সরি, একটু সাউন্ডটা বাড়াবেন, লো লাগছে আমার। জেরাই কি ধরনের প্রশ্ন করা যাবে এবং কি ধরনের প্রশ্ন করা যাবে না এই সংক্রান্ত বিধানগুলি আমরা পড়ছি। 150 যুক্তিসঙ্গত কারণ বা হেতু ব্যতীত প্রশ্ন করা হলে আদালতের কার্যপদ্ধতি। মানে 149 ধারায় আদালত অনুমতি দিল না, বলছে এই প্রশ্ন আপনি করতে পারবেন না, এই প্রশ্ন করা দরকার নাই। অপরপক্ষ আই অবজেক্ট বা আদালতেরও এটা পছন্দ হচ্ছে না এই ধরনের প্রশ্ন, সেক্ষেত্রে কিন্তু বিপদ আছে কার? ওই আইনজীবীর। যে উকিল এমন প্রশ্ন করবেন তিনি পেশাগতভাবে যে হাইকোর্টের বা অন্য কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন। এখন যে হাইকোর্ট, বাংলাদেশে হাইকোর্ট কয়টা? একটা। কিন্তু ভারতে হাইকোর্ট তো একটা না, প্রতিটা প্রদেশে আলাদা আলাদা আছে। জি জি জি। আর এই আইনটা কি ভারতের জন্য প্রযোজ্য, তাই না? তার মানে এখানে যে প্রদেশে তিনি কি করছেন, বিচার পরিচালনা করছেন, সেই প্রদেশের হাইকোর্টের কথা বলা হচ্ছে। আর বাংলাদেশে হলে একটাই হাইকোর্ট। অন্য কর্তৃপক্ষ হচ্ছে যেমন বাংলাদেশ বার কাউন্সিল এবং স্থানীয় বার অ্যাসোসিয়েশন। যেমন আমি আমার ওপরে অ্যাকশন নেওয়ার জন্য আমি যদি এই ধরনের প্রশ্ন করি বা আমি যদি কোনো অসদাচরণ করি, অ্যাডভোকেট হিসাবে যা করা যায় না সেটা যদি করি, তাহলে আমার উপরে অ্যাকশন নেওয়ার মতো 3টা কর্তৃপক্ষ আছে। একেবারে আমার কাছে আছে হচ্ছে আমার লোকাল বার অ্যাসোসিয়েশন, মানে রাজশাহী অ্যাডভোকেটস বার অ্যাসোসিয়েশনের যে কমিটি, স্ট্যান্ডিং কমিটি, তারা কি নেবে, অ্যাকশন নেবে আমার বিরুদ্ধে। সেক্রেটারি অ্যাকশন নিতে পারবে, সভাপতি অ্যাকশন নিতে পারবে, তাই না? জি। জি স্যার। এটা হচ্ছে স্থানীয় বার অ্যাসোসিয়েশন নিবে। আমি যদি কোনো অপরাধ করে থাকি ছোটখাটো, সাসপেন্ড করতে পারে অথবা জরিমানা করতে পারে বা হুঁশিয়ারি করে দিতে পারে। তারপরে বার কাউন্সিল আমার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবে। এটা তিরস্কারও করতে পারে। হ্যাঁ, তিরস্কার করতে পারে। বার কাউন্সিলে যদি অ্যাকশন নিতে চায় তাহলে কি হবে, বার কাউন্সিল কিন্তু 3 ধরনের সাজা দেয়: তিরস্কার করে বা সাময়িক বরখাস্ত করে বা রিমুভ করে দেয়, মানে অ্যাডভোকেট বাদ, লাইসেন্স শেষ। জি আর আরেকটা কর্তৃপক্ষ আছে হাইকোর্ট, বুঝতে পেরেছেন? জি। তাহলে হাইকোর্টও জি। কিন্তু অ্যাকশন নিতে পারে। দেখেন তাহলে মামলাটির যাবতীয় পরিস্থিতি সম্পর্কে আদালত উক্ত কর্তৃপক্ষ বরাবর, কোন কর্তৃপক্ষ? এই যে 3 প্রকার কর্তৃপক্ষ একটু আগে যেটা বললাম, জি একটি প্রতিবেদন প্রেরণ করবেন। তার মানে আদালতে আদালত নিষেধ করার পরে এই ধরনের প্রশ্ন করে আদালতকে বিব্রত সৃষ্টি যদি করে কেউ, আদালত হুঁশিয়ার করছে তারপরও যদি করে, তাহলে তিনি হাইকোর্টে বা বার কাউন্সিলে বা লোকাল বারের সভাপতি বরাবর কি করতে পারেন, প্রতিবেদন পাঠিয়ে দিতে পারে যে এই অ্যাডভোকেট এমন করছে আমার কোর্টে, তাহলে তো তার এটা বিরুদ্ধে অ্যাকশন কে নেওয়া হবে। করতে পারবে, মানে শুধু আদালতই পারবে না অন্য কোনো উকিল বা ব্যক্তি এরাও পারে? 150 ধারা অনুসারে আদালতের ক্ষমতা এটা, কিন্তু সাধারণ মানুষও করতে পারে। সেইটা আমরা কোথায় পেয়েছি, সেটা হচ্ছে বার কাউন্সিল অর্ডারে আছে যে সাধারণ জি। মানুষও কি করতে পারে, আবেদন করতে পারে যদি কিন্তু স্যার অ্যাডভোকেট ওটা কোনো তো হাইকোর্টে পারে না। অসদাচরণ যদি করে, ঠিক আছে। কিন্তু এই ধারা অনুসারে শুধুমাত্র ওই বিচারক যে আদালতে এমন ঘটনা ঘটলো যে প্রশ্ন করা যায় না এমন প্রশ্ন করলো, সেই প্রশ্নের বিরুদ্ধে অ্যাকশন নেবে। আর ওভারঅল স্যার যদি তাহলে চিন্তা এই করেন, 150 ধারা, স্যার তাহলে স্যার 150 ধারা মনে হয় তাহলে কিন্তু কন্টেম্পট অফ কোর্ট বলা হয়েছে, এটা মানে মানে সেটাই মনে হয়, তাই না স্যার? ডেফিনেটলি ডেফিনেটলি কন্টেম্প আচ্ছা অফ আচ্ছা। কোর্ট করলে এটা অ্যাকশন নেবেন, ঠিক আছে। জি জি স্যার। ওকে স্যার। 151 অশালীন ও কুৎসামূলক প্রশ্ন। অশালীন মানে যে কথা সভ্য সমাজে বলা যায় না, এই ধরনের জি কথাবার্তা। এবং কুৎসামূলক বলতে নেগেটিভ প্রশ্ন, যে প্রশ্ন আরেকজন ব্যক্তিকে হেয় প্রতিপন্ন ছোট করার জন্য।
তার মানে ইনডিসেন্ট, অশালীনের ইংরেজি হচ্ছে ইনডিসেন্ট। অ্যান্ড স্ক্যান্ডালাস কোশ্চেন্স। স্ক্যান্ডাল, স্ক্যান্ডালাস তো। স্ক্যান্ডেল মানে তো আমরা জানি, তাই না? জি তো এই ধরনের প্রশ্ন করা যাবে না। এমসিকিউ প্রশ্ন আসতে পারে, কত ধারার বিধান অনুসারে কুৎসামূলক প্রশ্ন করা যায় না, 151 ধারা, এইভাবে একদম। প্রশ্ন আসতে পারে। বা এই ইংরেজিটা তুলে দিয়ে প্রশ্ন আসতে পারে। এমন প্রশ্নের সামান্য গুরুত্ব থাকলেও আদালত তা জিজ্ঞাসা করা নিষেধ করতে পারেন বা নিষিদ্ধ করতে পারেন। মানে এমন প্রশ্ন করা প্রাসঙ্গিক হয়ে গেলেও বা মামলার গুরুত্বপূর্ণ, তাও আদালত নিষেধ করতে পারে। প্রশ্নটি বিচার্য বিষয় সম্পর্কিত বা অস্তিত্ব নির্ধারণের জন্য আবশ্যক হলে তখন আবার নিষিদ্ধ করবেন না। মানে ঘটনায় যদি কুৎসামূলক হয়, তাই না, জি তাহলে ওই ধরনের প্রশ্ন করবে। রেপ কেসে আপনার যতই ডিসেন্ট প্রশ্ন করার কথা বলে, কিছু কিছু প্রশ্ন ইনডিসেন্ট চলে আসবেই। জি এগুলো সহ্য করতে হবে, নাহলে ন্যায় বিচার পাওয়া যাবে না। 152, অপমান বা বিরক্ত করার উদ্দেশ্যে প্রশ্ন। কোশ্চেন ইন্টেন্ডেড টু ইনসাল্ট অর অ্যানয়। ইনসাল্ট মানে অপমান করা, অ্যানয় মানে বিরক্ত করা। কাকে? সাক্ষীকে। যে সাক্ষীর কাঠগড়ায় দাঁড়ায় আছে তার সাথে। মানে এগুলো সবই জেরা নিয়ে বিধান, বুঝতে পেরেছেন? জেরার সময় জি আমি স্যার। কি করতে পারবো কি করতে পারবো না। জবানবন্দিতে কি আর অশালীন প্রশ্ন করবে নিজের সাক্ষীকে? না 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 না। তাহলে না অবশ্যই না। জেরার সময় এগুলো আসবে বিষয়গুলো। তার মানে জেরার একটা লিমিটেশন বা বাউন্ডারি দিয়ে দিচ্ছে, যেন জেরাই আউট অফ জেরা বলে যাত্রা করতে না পারে। একজন সাক্ষীকে আজকে পেয়েছি কাঠগড়ায় বা উইটনেস বক্সে, আজকে সাক্ষীর খবর আছে, এটা যেন করতে না পারে, তাই না? জি জি স্যার। স্যার। মানে যা তা করা যাবে না, কারণ এটা তো আদালত। আদালতের একটা গাম্ভীর্য রক্ষা করতে হবে। সঙ্গত হলেও কি প্রশ্ন? ওই যে অপমানমূলক প্রশ্ন, বিরক্তমূলক প্রশ্ন, অকারণে আক্রমণাত্মক আকৃতি সম্পন্ন প্রশ্ন আদালত অবশ্যই নিষিদ্ধ করবেন। এটা আদালতকে কি দিচ্ছে? একটা নির্দেশনা দিচ্ছে। 152 ধারা। 153, সত্যবাদিতা পরীক্ষাকল্পে কৃত প্রশ্নের উত্তরের বিরোধিতা করার সাক্ষ্য বর্জন। সাক্ষীর বিশ্বাসযোগ্যতা বিষয়ে আদালতের সন্দেহ সৃষ্টির উদ্দেশ্যে তার চরিত্রের উপর আঘাত করে প্রশ্ন করা হলে, সাক্ষী তা অস্বীকার করলে পরবর্তীতে সে বিষয়ে আবার প্রশ্ন করা যাবে না। তার মানে সাক্ষীর ক্যারেক্টার নিয়ে একটা প্রশ্ন করলাম, সে সেটা ডিনাই করলো যে না, আপনি মিথ্যা বলছেন, এমন কিছু না, এবং এই প্রশ্ন রিপিট করা যাবে না। কারণ সে তো একবার বলেছে, তখন আদালত বলবে যে এই প্রশ্ন কেন আপনি বারবার করছেন। সে তো বলছেই যে এটা ডিনাই করছে, তাই না? জি জি সাক্ষী যদি মিথ্যা সাক্ষ্য দেয়, তবে তাকে তার জন্য অভিযুক্ত করা যাবে পেনাল কোড অনুসারে, তাই না? জি ব্যতিক্রম, একে বলা হচ্ছে পূর্বে সাক্ষী দণ্ডিত হয়েছিল কিনা। এমন প্রশ্নের উত্তরে সাক্ষী তো অস্বীকার করলে পূর্বের দণ্ড প্রমাণ করা যাবে। এখন বলছে যে আপনি এর আগেও চুরির মামলায় দোষী সাব্যস্ত হয়ে 3 বছরের জেল হয়েছিল, তাই না? এখন এখন চুরির মামলায় আপনি দোষী হয়েছিলেন, এটা প্রশ্ন করার অর্থ কি? তাকে চোর বলে কি করা হচ্ছে? আক্রমণ করা হচ্ছে, তাই না? জি জি অথবা প্রশ্নটা হ্যাঁ। আমি এইভাবে করলাম, আপনি তো একজন চোর, আপনি তো একজন পাক্কা চোর, এভাবে যদি আমি ল্যাঙ্গুয়েজ ইউজ আচ্ছা। করি, আপনি তো একজন পাক্কা চোর, এর আগে আপনার মামলায় কি সাজা হয়েছিল। এখন এটা যদি সে কি করে, অস্বীকার করে না, তখন আমি কি করব? এই দেখেন আপনার আগের মামলার কি সার্টিফাইড কপি। তার মানে অস্বীকার করলে সেটা কি আবার প্রশ্ন করা যাবে, এবং যখন আমি মামলার কপি দেখাবো তখন আর সে অস্বীকার করতে পারবে না। বুঝতে জি পারলাম? এটা হচ্ছে জি ব্যতিক্রম। জি স্যার। যে চরিত্র নিয়ে কথা বললাম, অস্বীকার করলে আর প্রশ্ন করতে পারবো না, এটা ঠিক আছে। কিন্তু সে যদি মিথ্যা বলে, অস্বীকারটা যদি মিথ্যা হয়, তাহলে কিন্তু আবার প্রশ্ন করা যাবে। মিথ্যা বলছে কিনা এটা আমাকে কি করতে হবে? অবশ্যই প্রমাণ দিতে হবে। সাক্ষীর নিরপেক্ষতার ওপর আঘাত করে প্রশ্ন করা হলে, সাক্ষী তা অস্বীকার করলে সাক্ষীর বক্তব্যের বিরোধিতা করে সাক্ষ্য দেওয়া যাবে না। যাবে। বুঝতে পারলেন? সরি, জি মানে সাক্ষ্য দেওয়া যাবে, কারণ এটা ব্যতিক্রম। আবারও বলছি, সাক্ষীর নিরপেক্ষতার ওপর আঘাত করে প্রশ্ন করা হলে, সাক্ষী তা অস্বীকার করলে সাক্ষীর বক্তব্যের বিরোধিতা করে সাক্ষ্য দেওয়া যাবে। কিভাবে? নিজের সাক্ষী নিয়ে এসে অথবা ডকুমেন্টারি এভিডেন্সের মাধ্যমে।
সে অস্বীকার আচ্ছা। করছে, আমি মামলার কপি দিয়ে দিলাম। জি জি। ঘটনার দিন আপনি ঘটনাস্থলে ছিলেন, আসামি বলছেন আমি ছিলাম না, প্লে অফ এলিবি দাবি করছে, সিসিটিভি ফুটেজে তাকে দেখা যাচ্ছে, এতে ফোন বের করে দেখালাম, এই দেখেন সিসিটিভি ফুটেজে আপনাকে দেখা যাচ্ছে, এবার বলেন আপনি ছিলেন কিনা। জি তখন জি। তো সে 1 সেকেন্ড হলে মুখ বন্ধ রাখবে নাকি, একটু লজ্জা পাবে। জি। এটাই 2 নম্বর পয়েন্টে বলছে যে সে অস্বীকার করলেও সাক্ষীর বিরোধিতা করে সাক্ষ্য দেওয়া যাবে। তার মানে আপনি ছিলেন, সে বলছে আমি ছিলাম না, আপনি ছিলেন, এটাই তো বিরোধিতা করে সাক্ষী দেওয়া, তাই না? জি। জি। মানে ছোটখাটো একটা তর্ক লেগে যাবে। এবং এই তর্ক করতে হলে অবশ্যই আপনার ঝুলিতে কি থাকতে হবে, আপনার নথিতে এভিডেন্স থাকতে হবে। সার্টিফিকেট প্রমাণ। থাকতে হবে, এভিডেন্স কারণ আপনি থাকতে হবে, প্রমাণ। ওই ওই যে কি বলে ঢিল মারা যাবে না। আপনি বড়ই গাছে ঢিল মারলেন, দেখি বড়ই আসলো কিনা, আম গাছে ঢিল মারলেন যদি লাইগা যায়, তা না। আপনাকে প্রপার প্রিপারেশন নিয়ে বোধশনে এই ধরনের প্রশ্ন করতে হবে, তাহলে আপনি বোকা বনে যাবেন এবং আদালতের কাছে আপনার ভাবমূর্তি নষ্ট হবে। এবং আপনি তো আর একটা মামলায় জেরা করবেন না, বিভিন্ন কোর্টে, একই কোর্টে বারবার ভিন্ন ভিন্ন মামলায় জেরা করতে হতে পারে, পারে না? জি। তখন আপনার হতে পারে। জেরা দেখে কিন্তু মুগ্ধ হবে আদালত, আচ্ছা। এবং ভবিষ্যতে মামলায় বা ওই মামলায় পরের জেরাতে আপনাকে অ্যাডভান্টেজ দিবে, কারণ আপনি অহেতুক প্রশ্ন করেন না, এটা বুঝেন। জি। আমার লাইভ ক্লাসে আমার লাইভ ক্লাসে বা আমার হোয়াটসঅ্যাপে আমার স্টুডেন্ট বা স্টুডেন্টের বাইরেও অনেকে প্রশ্ন করে। আজকে একটা প্রশ্ন করেছে একজন ব্যক্তি, আমার অবাক লেগেছে। তিনি পরিচয় দিলেন যে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে শেষ করেছি, এবার প্রথম পরীক্ষা দেবো। আমার নোট নিলেন লিখিত, ওনার আমার লিখিত নোটের যে ড্রাফটিং অংশ খুব ভালো লেগেছে ওনার। আচ্ছা। নোট নিলেন উনি, আমার নোটে দেখেছে যে পেনাল কোডের 379, মানে চুরির, এটা হচ্ছে চুরির যে অপরাধ, এটা হচ্ছে জামিন অযোগ্য, আমার নোটে আছে, আমি দিয়েছি জামিন অযোগ্য। এখন আচ্ছা। উনি কি করেছেন, গুগলে সার্চ দিয়েছেন, এখন গুগলে চুরি সংক্রান্ত চুরির অপরাধ বলে সার্চ দিয়েছেন। এখন চুরির অপরাধে গুগল যে নিজস্ব এআই আছে, ওখানে লিখছে যে 379 ধারায় সাধারণত আদালত জামিন দিয়ে থাকেন। কি কথা লেখা আছে? 379 ধারায় আদালত সাধারণত জামিন দিয়ে থাকেন। আচ্ছা। ঠিক আছে? তো এই হুম। কথাটা উনি ধরে নিয়েছেন, যেহেতু জামিন দিয়ে থাকেন তাহলে এটা কি জামিনযোগ্য। জি আবার এআই কিন্তু ভুল লিখতে পারে। এআই কেন ভুল লিখবে? কারণ কোনো ভিডিওতে সেটা ফেসবুক হতে পারে, ইউটিউব হতে পারে, বা অন্য কোনো প্ল্যাটফর্মের, ইনস্টাগ্রাম হতে পারে, টুইটার হতে পারে, বা কোনো লিখাই, কোনো কেউ যদি ব্লগ লিখে থাকে সেখানে যদি ভুল থাকে, এআই কিন্তু ওই ভুল থেকে কিন্তু কি দিবে, আপনাকে রেফারেন্স দিবে। তার মানে জি। এআই থেকে আপনি আইনের বিষয় নিয়ে নোট তৈরি করবেন, তাহলে কিন্তু ধরা খাবেন। তবে এআই কিন্তু স্যার মানে মেডিকেল এবং এই আপনার এই অ্যাডভোকেট এই এই দুইটা বিষয় কিন্তু নিচে লিখে দেয়, যে যেহেতু এটা সেন্সিটিভ বিষয়, ভালো আইনজীবীর কাছ থেকে পরামর্শ নেবেন। এখানে বলে যে এটা রেফারেন্স এবং এইটা জি যাচাইযোগ্য, হ্যাঁ, এবং জি। এটা মানে ফর্মালি ব্যবহারযোগ্য না, এই ধরনের কিছু হুঁশিয়ারি দেয়। তার মানে আমি জি জি। এটা বলতে চাচ্ছি, এআই ব্যবহার করে যদি আপনি পড়াশোনা করেন তাহলে ধরা খাবেন। কি করবেন, জি মূল আইন অবশ্যই। ব্যবহার করতে হবে। আবার অনেক সময় ছোট ছোট চটি বইগুলোতেও কিন্তু ভুল থাকে। আচ্ছা, তারপরে স্যার এআই তো এখনো ফুললি স্যার আপডেট হয়নি, যেমন স্যার এই যে সিভিল জজ আদালত, এই যে আপনার সহকারী সিভিল থেকে সিভিল হয়েছে, মানে সহকারী জজ আদালত, এই যে সিভিল, এআই কিন্তু এখনো স্যার আপনার সহকারী জজে দেয়, সিভিল দেয় না। আপনি যদি এআই এ লগ ইন করে থাকেন, লগ ইন করে ওখানে যদি আপনি নিজে, হ্যাঁ, যে সহকারী জজ বর্তমানে সিভিল জজ হয়েছে, আপনি যদি এটা ফিট করেন, সে আপনার জন্য কাস্টমাইজ ডেটা দিবে, তখন সে সিভিল জি। জজ হিসাবে দিবে। এগুলো ভিন্ন বিষয়। কিন্তু আমার যেটা এমনি সাথে, আলোচনা, এআই এর উপরে ভাই বিশ্বাস করা যাবে না এখন, জি জি করলে জি জি। সমস্যা হতে পারে। এবং এআই এর উপর বিশ্বাস করে জেরা করতে যাওয়ার দরকার নাই। এআই কে বললেন এই মামলার এই ফ্যাক্ট, এবার জেরা করার জন্য 10টা প্রশ্ন দিয়ে দাও, এআই দিয়ে দিল, আদালতে হাসি তাহলে ঠাট্টা আসলে দিয়ে দেবে। হাসি ঠাট্টার সৃষ্টি হতে পারে। জি জি। এখন যদি আহ, এটা কোথায় পেয়েছেন প্রশ্ন করলো জজ সাহেব, ম্যাজিস্ট্রেট সাহেব, তখন আপনি বলবেন স্যার এআই করে, তখন তো হাসি ঠাট্টা হবে। এআই অনেক সময় ভুল কেস রেফারেন্স দেয়, এগুলো নেওয়া যাবে না। আপনি এআই থেকে রিসার্চ করতে পারেন, কিন্তু মূল আইনে যাচাই করে নিতে হবে। ঠিক আছে? জি জি। 154, ভেরি ভেরি তো ইম্পর্টেন্ট তারপর সেকশন। কি হলো ওটা? সরি,
তারপর স্যার কি হলো, যিনি ওই যে রাজশাহীর ভাইয়া, মানে বিশ্ববিদ্যালয়ের ভাইয়া যিনি ওনাকে পড়ে? আমি ওয়েবসাইটের ঠিকানা দিয়ে দিলাম এবং ওয়েবসাইট থেকে আজকে নতুন করে ওই শিডিউল বা সিআরপিসির ইংরেজি যে অরিজিনাল ওই কি বলে স্কেজুয়েলের বাংলা কি তফসিল, ওইটা জি। ডাউনলোড করে তফসিল। ওইটা স্ক্রিনশট ওনাকে পাঠাই দিলাম। আচ্ছা আচ্ছা। তারপরে উনি স্বীকার করলেন যে ঠিক আছে আপনারটা। এবং এরকম একজন পিএইচডি করা একজন বড় অফিসার আমাকে আজকে একটা জিনিস দিয়েছে। আচ্ছা তো উনার আমি উত্তর এখনো দিইনি। তো উনিও দেখছি যে এআই থেকে তথ্য স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠাইছে। তো আমার অবাক আচ্ছা স্যার, লাগলো। তো এই যে মাঝে আপনি আমাদের একটা ছোট্ট একটা হোমওয়ার্ক দিয়েছিলেন স্যার, ওই যে কোনো মহিলা আসামির এখনো পর্যন্ত ফাঁসি হয়নি, হুম। ভারতে একজনের হয়েছিল, এই বিষয়টা আপনি আমাদের হোমওয়ার্ক দিয়েছিলেন। ওই বিষয়ে একদিন একটু এআই নাড়াচাড়া করলাম, তো দেখলাম যে তথ্য ভুল আছে স্যার, এআই এর উপর নির্ভর হওয়া যাবে না, ঝামেলা আছে। আপনি কোনো আর্টিকেল থেকে নিতে পারেন, যেমন আগে গুগল থেকে নিতাম। এআই থেকে নেওয়া যাবে না জি। হ্যাঁ। এগুলো তথ্য, মানে 100% শিওর না হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, একশো আচ্ছা চুয়ান্ন খুবই ইম্পর্টেন্ট একটি সেকশন, এখান থেকে প্রশ্ন আসে, লিখিত তো আছে, আমি লিখিত তো টপিক রেখেছি। নিজের সাক্ষীকে প্রশ্ন করা অর্থাৎ জেরা করা, মানে এখানে আমি সাক্ষী নিয়ে আসলাম, আহ্বানকারী পক্ষ তার মানে নিজের সাক্ষী দাঁড়িয়েছে। তো এই সাক্ষীকে যখন আমি প্রশ্ন করছি, প্রশ্ন করতে করতে সে দেখছে যে কি করছে, আমার বিরুদ্ধে চলে যাচ্ছে। আমি যাকে নিয়ে আসলাম আমার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য, আমার বিরুদ্ধে যদি চলে যায়, তাহলে আমি তাকে কি করতে পারবো, বৈরী সাক্ষী বা হস্টাইল উইটনেস। হস্টাইল মানে কি, শত্রু ভাবাপন্ন, তাই না? জি। তার মানে শত্রু পক্ষের সে সাক্ষী হয়ে গেছে, মানে সাক্ষী বিক্রয় হয়ে গেছে, প্রভাবিত হয়ে গেছে, টাকার বিনিময়ে হোক বা অন্য কোনো বিনিময়। নিজ পক্ষের সাক্ষী যখন অপর পক্ষের দ্বারা অন্যায়ভাবে প্রভাবিত হয়ে মানে টাকা নিতে পারে, বা অন্য কোনো জি। কারণ থাকতে পারে, বা তার আত্মীয় হতে পারে আসামি, জি। মানে এই কারণে, তাহলে বাদী বা ভয় পক্ষের ভীতি। বাদী পক্ষের সাক্ষী বিবাদী পক্ষে মানে আসামি পক্ষে কথা বলছে বা ভয়ভীতি জি। দেখাইছে, তাই ভয়ে সে জি। সাক্ষী দিচ্ছে এরকম। অপর পক্ষের স্বার্থে সাক্ষ্য প্রদান করে, তাহলে এক পক্ষের সাক্ষ্য অপর পক্ষের স্বার্থে সাক্ষ্য প্রদান করে, তাহলে হিতে বিপরীত হবে। জি। আমি তাকে বললাম যে বলেন ঘটনা কি, সে বলছে আমি ঘটনার তারিখ কিছুই জানি না। তারপরে আচ্ছা। এই যে কাঠগড়ায় দাঁড়িয়ে আছে এই আসামিকে আপনি চিনেন? তা না, আসামিকে আমি চিনি না। এই আসামির কাছে এত গ্রাম মাদক পাওয়া গেছে, আপনি জানেন? তো না, আমি কিছুই জানি না। তার মানে কি বোঝা যাচ্ছে, তাকে এইভাবে শেখানো হয়েছে। বিপদ। আসামি পক্ষের আইনজীবীর কাছে সে কি কি বিক্রি হয়ে নিয়েছে, গেছে। ট্রায়াল নিয়েছে, তাই না? জি মানে জি। জি স্যার। তামিল নিয়েছে, আসামি পক্ষের আইনজীবীর থেকে শিখিয়ে নিয়েছে। বাদী পক্ষের সাক্ষী আসামি পক্ষের আইনজীবীর কাছে কি শিখিয়ে নিয়েছে, বিনিময়ে আসামি তাকে হয়তো বা কিছু দিয়েছে। আচ্ছা, তখন আদালতের অনুমতি সাপেক্ষে তাকে বৈরী সাক্ষী ঘোষণা মর্মে ঘোষণা করে জেরা করা যাবে। আমি নিজে 2-3টা মামলায় বৈরী সাক্ষী করেছি, করে জেরা আচ্ছা। করেছি। তো বৈরী সাক্ষী করলে কি হবে, তখন আমি তাকে জেরা করব, জেরা করে তখন আবার কি করব, আমি ধরে নিব সে আসামি পক্ষের এবার কি সাক্ষী, তার মানে তাকে জেরা করে এবার বাদী পক্ষে লিডিং প্রশ্ন করে টোরে মামলা তার মুখ থেকে ব্যালেন্স নিয়ে আসার চেষ্টা করব, কারণ সে অন্য দিকে চলে যাচ্ছে ভারসাম্য, তাই না? জি জি। জি স্যার, স্যার। বইয়ের সাথে কি স্যার মৌখিক ভাবে আপনাকে ঘোষণা দিতে হয়, নাকি আদালতে আবার লিখিত? সাধারণত মৌখিকভাবে ঘোষণা করলেই হয়, ইনস্ট্যান্ট যেহেতু। আচ্ছা। স্যার আমি তাকে জি জি। বৈরী সাক্ষী হিসাবে করতে চাচ্ছি, আদালত বুঝতে জি পারে, আদালত বুঝতে পারে জি। সাথে স্যার বৈরী, আমি যেটা করতে চাচ্ছি সাক্ষীকে বৈরী করতে চাচ্ছি, এই দু একটা শব্দ বলে আদালত বুঝতে পারে, আদালত ইশারা করে হ্যাঁ করেন। সত্য প্রকাশ করে দিলে কে বৈরী সাক্ষী? এখন জি। বাদী মামলা করেছে, বাদীর মামলা যদি মিথ্যা হয় এবং সে যদি বলে যে না আমি মিথ্যা কথা বলবো না, আমাকে সাক্ষী করেছে, আমি আদালতে যে সত্যি কথা বলবো, এবং সে সত্যি কথাই বলল, এই সত্যি কথাটা মামলার যে ফ্যাক্ট সেটার বিপরীতে চলে যাচ্ছে, মানে এটা বাদী হেরে যাচ্ছে, বিবাদী বা আসামি জিতে যাচ্ছে, সেক্ষেত্রে তা যদি আহ্বানকারী পক্ষের বিরুদ্ধেও যায়, তবে এক্ষেত্রে সাক্ষী বৈরী করা যাবে না। বৈরী সাক্ষীকে মামলার উভয় পক্ষ জেরা করতে পারবে, এই পয়েন্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটাই আচ্ছা। একমাত্র পয়েন্ট যেটা 154 ধরে আছে, মানে কোন সাক্ষীকে উভয় পক্ষ সাক্ষী করতে পারে,
বৈরী সাক্ষীকে 154। 154 ধারা অনুসারে এছাড়া কোনো সাক্ষীকে উভয় পক্ষ জেরা করতে পারে না। তার মানে বৈরী সাক্ষী হওয়ার পর তার উপর কিন্তু দুই দিক থেকে ঝড় আসবে, বিপদ, তাই না? জি এবার বৈরী সাক্ষী করার পর যদি মনে করেন যে ওই বাদী পক্ষের প্রসিকিউশন পক্ষের আইনজীবী তাকে জেরা করছে, জেরা করে নিজের পক্ষে টানছে, এবার হস্টাইল করা হয়েছে ঠিক আছে, কিন্তু সে তো আর আসামি পক্ষের আইনজীবী না। তাহলে আসামি পক্ষের আইনজীবী তো নর্মালি তাকে তো জেরা করার একটা কি আছে, বুঝে গেছি। অধিকার আছে, তাই না? পদ্ধতি। কারণ সে বাদী পক্ষের সাক্ষী, তাকে তো আসামি পক্ষের আইনজীবী জেরা করবে, এটা তো তার অধিকার আছেই। জি জি এখন তাকে বৈরী করুক আর না করুক, আসামি পক্ষের আইনজীবীর যে জেরা করার অধিকার সেটা নষ্ট হবে না। তাই আমরা একটু জি টুইস্ট করে বলতে পারি যে কোন সাক্ষীকে উভয় পক্ষ জেরা করতে পারবে বা উভয় পক্ষের আইনজীবী জেরা করতে পারবে। এটা হচ্ছে বৈরী সাক্ষী, তার উভয় সংকট। বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। 154, শেষ 55, সাক্ষীর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে অভিযোগ করা, ইমপিচমেন্ট। আমরা পড়েছি হচ্ছে কোথায়, সংবিধানে। ইমপিচ করা কাকে? প্রধানমন্ত্রীকে, তারপরে রাষ্ট্রপতিকে। তো এই ল্যাঙ্গুয়েজটা এখানে ব্যবহার করেছে, ইমপিচিং ক্রেডিট অফ উইটনেস। এটা করার পদ্ধতি এখানে বলা হয়েছে। আমরা ইমপিচ সম্পর্কে বা বিশ্বাসযোগ্যতা নিয়ে আঘাত করে প্রশ্ন, এগুলো তো আমরা শিখলাম। এখানে বলছে কি পদ্ধতিতে করতে হবে সেটা। বিরুদ্ধ পক্ষ বা আদালতের অনুমতি নিয়ে আহ্বানকারী পক্ষ সাক্ষীর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে নিম্ন বর্ণিত পদ্ধতিতে অভিযোগ করতে পারবেন। তার মানে এই যে বৈরী সাক্ষীরই এক্সটেন্ডেড আরেকটা সেকশন, মানে 154-ই এখানে এক্সটেনশন। তার মানে যাকে বৈরী করা হলো তাকে জি সাক্ষী বিশ্বাসের অযোগ্য এই বিষয়ে যারা জানে তাদের সাক্ষী দ্বারা। তার মানে এই ব্যক্তি যে মিথ্যা সাক্ষী দিচ্ছে, এবার আরেকজন সাক্ষীকে তুলে নিয়ে এসে এই ব্যক্তি মিথ্যা সাক্ষী দিচ্ছে তাই না, এভাবে আরেকজন ব্যক্তির মাধ্যমে, বা এই ব্যক্তি ঘুষ বা অন্যায় প্রলোভন গ্রহণ করেছে, এটা তাকে দিয়ে এই ব্যক্তি কি এই বাদীর থেকে টাকা নিয়েছে বা আসামির থেকে টাকা নিয়েছে, বা আসার সময় বাদীর ভাড়া দিয়ে নিয়ে আসছে কিনা তাকে, বা আসার পরে কোর্টে তাকে কি ভালো মন্দ খাওয়াইছে কিনা, লাঞ্চটা করাইছে কিনা। লাঞ্চ জি করাটাও জি কি একটা ঘুষ, তাই না? জি জি আপ্যায়নের স্যার। মাধ্যমে ঘুষ। কিন্তু জি সাধারণত কি করে বাদী পক্ষের সিআর মামলার আইনজীবী, মানে সিআর মামলার আইনজীবী কি বলে বাদীকে যে সবাই একসাথে আসবেন। তো সবাই একসাথে আনলে বাদীর মামলায় আমি সাক্ষী দিতে যাব, আমার পকেটে টাকা খরচ করব? না সেটাই। তাহলে রহিমের মামলা রহিমই খরচ করবে, সাথে 10 জন সাক্ষী থাকলেও সবাইকে খাওয়াতেও হবে দুপুরে, যদি গাড়ির ভাড়া চাই তাও দিতে হবে। কিছু কিছু ব্যক্তি বলে যে আমি তো রিক্সা চালক, আজকে রিক্সা চালালে 1000 টাকা আমার কি হতো, ইনকাম হতো, আমাকে এক আচ্ছা হাজার সেটা। টাকাও দিতে হবে। বুঝতে পেরেছেন? জি তো এরকম লেনদেনও চলে। মানে মামলা করে আমি, মামলা হয়ে গেল আর আসামি হাজত হয়ে যাবে, জেল হয়ে যাবে, এরকম না। প্রমাণ করে টাপ আছে, সাক্ষী নিয়ে আসা খুব টাফ সিআর মামলায়। অনেক মামলা হয়েছে সাক্ষী জি নিয়ে আসতে পারে না বলে আপোষে চলে যায় বা মামলা খারিজ হয়ে যায়। যেমন কিছুদিন আগে একটা যৌতুকের মামলায় মামলা করেছি, আসামি 1 মাস জেল খেটেছে, 7 বার তার জামিন রিজেক্ট হয়েছে। আমি আমি মামলা ফাইলিং করেছি, এই মামলায় 7 বার জামিন চেয়েছে, 7 বার রিজেক্ট হয়েছে। এবং এই রিজেকশনের কারণ হচ্ছে আমি মামলা খুব স্পষ্টভাবে সুন্দরভাবে করেছি, ফাইলিং 3 পেজের ফাইলিং আচ্ছা ছিল আমার। এবং এমন কিছু বিষয় নিয়ে আসছি, 99% মামলা সত্যি, 1% কিছুটা টুইস্ট করতে হয়েছে আমাকে। স্যার, মামলাটা কিসের বললেন স্যার? যৌতুকের মামলা। যৌতুক যৌতুকের স্যার। মামলায় সাধারণত 99% ক্ষেত্রে, যদি মানে আমি যতগুলো যৌতুকের মামলা আসামি পক্ষে করেছি কোনোদিন জামিনের সমস্যা হয়নি। মানে স্যারেন্ডার দিলে জামিন হয়নি এরকম আমার মামলায় খুব কম হয়েছে। স্যারেন্ডার দিলে জামিন আচ্ছা হবেই, কারণ বুঝে শুধু আমি স্যালেন্ডার দিই, কনফিডেন্ট না থাকলে দিই না। তো এখানে ওই আসামি 7 বার দিয়েছে, তাহলে প্রায় তার 1.5 মাসের মতন জেলে থাকতে হয়েছে, 1 মাস বললাম, 1.5 মাসের মতন। তারপরে আরেকটা আইনজীবী আসছেন, উনি হাইকোর্টে প্র্যাকটিস করেন, উনি বিষয়টা বুঝতে পেরে উনি মানে জামিন নিতে পেরেছেন। তারপরে আমি দেখছি যে এই মামলায় আমার বাদীপক্ষ তিনি এবং তার মা ছাড়া আর সাক্ষী নিয়ে আসতে পারছে না কাউকে, এবং তার বাবাও সাক্ষী দিতে আসবে না, তার চাচারাও আসবে না।
এখন বললাম যদি না আসে মামলা কিন্তু খালাস পেয়ে যাবে। তাহলে আপনাকে চাচাকে বলেন ওর বাড়িতে গিয়ে আসামির সাথে কি করতে, আপোষ করতে। মোহরানা হচ্ছে 80,000, শেষে 2 লক্ষ টাকায় আপোষ হয়ে গেছে, মামলা তুলে নিয়েছে। তাহলে এই পরামর্শ আচ্ছা। কেন দিলাম আমি? যদি সাক্ষী দিত তাহলে মামলা খালাসও হয়ে যেতে পারতো। আর 2 জন সাক্ষী দিয়েছে, বাদী আর বাদীর মা, নিরপেক্ষ সাক্ষী নাই, খালাস হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে আমি বললাম বলে 80,000 টাকার কাছে 2 লক্ষ টাকা পেলো, তার বাদী উপকৃত হলো, তাই না? জি জি। এভাবে অনেক সময় টেকনিক ইউজ করতে হয়। পূর্ববর্তী বিবৃতির সাথে বর্তমান সাক্ষ্যের কোনো অংশের বিরোধিতা প্রমাণ করে আবার ওই যে 161 ধারার জবানবন্দি, যেখানে বৈপরীত্য প্রমাণ করা যায়। বৈপরীত্য কি জিনিস প্রশ্ন করেছিলেন। স্বপ্ন আপু লাইনে আসেন। স্বপ্ন আপু লাইনে আসার সুযোগ দিয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বৈপরীত্য মানে বিপরীত, সাদা কালো, ঠিক আছে, রাত আমি দিন, কালকে মরার সময় দেখতেছিলাম যেটা কি 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 ঠিক আছে, বুঝতে আলো পারছিলাম না। অন্ধকার, বিপরীত, সকাল বিকেল। সাক্ষী পুলিশের কাছে জবানবন্দিতে বলেছে যে স্যার ঘটনা হচ্ছে সকালের, কিন্তু আদালতে দাঁড়িয়ে বলছে স্যার ঘটনা সন্ধ্যাবেলা। মানে এখানে 7টার সময় ঘটনা, এখন পুলিশের কাছে বললো সকাল 7টা, আদালতে দাঁড়িয়ে বলছে 7টা কিন্তু সন্ধ্যা 7টা। কথা কি এক হলো না বিপরীত হলো? বিপরীত। বিপরীত হলো। বিপরীত, এটাই হচ্ছে বৈপরীত্য, মানে ভিন্ন কিছু, বিপরীত। উম, বিপরীত শব্দটা হচ্ছে কি বিশেষণ বা অ্যাডজেক্টিভ, এর নাউন বা বিশেষ্য হুম, পদ হচ্ছে বৈপরীত্য। বুঝতে পেরেছেন? জি জি। জি। 159, স্মৃতি পুনর্জীবিত করা, রিফ্রেশিং মেমোরি। এখানে আপনি লিখে রাখতে পারেন আইও। আইও মানে ইনভেস্টিগেটিং অফিসার, জি তদন্তকারী কর্মকর্তা। দেখবেন কোনো মামলায় তদন্তকারী কর্মকর্তা মামলার পুরো নথি, মানে নিজের পুরো সিডি কেস ডায়েরি নিয়ে দাঁড়িয়ে আছে, জবানবন্দি পুরো দেখে দেখে দিচ্ছে, জেরার সময় পুরো দেখে দেখে উত্তর দিচ্ছে। এখন মামলার পুরো দেখে দেখে যদি উত্তর দেয়, জেরা করে লাভ আছে? লাভ আছে। আচ্ছা। ঠিক আছে, কেন দেখে দেখে দিবে? কারণ আয়ও কত মামলায় কি করে, তদন্ত করে। সব মামলার ঘটনা কি তার মনে রাখা সম্ভব? না না না। না। তাই তাকে দেখে বলার সুযোগ দিতে হবে। এটা 159 ধারায় এই পুলিশকে কি দেয়, পারমিশন দেয়। আবু জি। জুয়েল ভাই কি বলবেন? সাক্ষী নিজের লেখা দেখে, অর্থাৎ পুলিশ সাধারণত কোর্টে, আমি পুলিশকে দাঁড়িয়ে এটা করতে দেখেছি। এছাড়া যতগুলো এক্সপার্ট আছে, ডাক্তার, কেমিক্যাল জি। রিপোর্ট যারা দেয়, তারাও কিন্তু হ্যাঁ, নিজের রিপোর্ট দেখে উত্তর এবার দিতে বলেন। পারবে জবানবন্দি এবং জেরাতে। জুয়েল ভাই বলেন। স্যার এই যে 154 স্যার। হ্যাঁ, আপনি ঘুমিয়েছিলেন, একটু ঘুমিয়ে থাকেন, ক্লাস শেষে আবার 154-তে যাবনি। স্যার তো লাইনের সমস্যা ছিল তো স্যার। আচ্ছা, আপনি লাইনে থাকেন, পরে আবার ক্লাসটাকে শেষ করি। জি স্যার, জি স্যার। সাক্ষী নিজের লেখা দেখে, অর্থাৎ পুলিশ অন্যের লেখা দেখেও যা সে আগে পড়েছে ও সত্য বলে জানে, তাহলে দেখেও কি করতে পারবে, জবানবন্দি দিতে পারবে বা জেরার প্রশ্নের জবাব দিতে পারবে। জি আদালতের অনুমতি নিয়ে দলিলের অনুলিপিও দেখতে পারবে। কে? ওই পুলিশ, সাধারণত এটা আইও বা এক্সপার্ট যারা, তারা। তবে শর্ত জি। হচ্ছে আদালত অনুমতি প্রদানের পূর্বে নিশ্চিত হবেন যে মূল দলিলটি পেশ না করার যথেষ্ট কারণ আছে। একজন বিশারদ তার পেশা সম্পর্কিত পুস্তক দেখে স্মৃতি জাগ্রত করতে পারবেন। একজন একটা কি লিখেছে, বই লিখেছে, তার বইয়ের সে কোনো একটা অংশ সম্পর্কে বলতে পারবে। আবার একজন কাজী, কাজীকে কি করা হয়েছে, তলব করা হয়েছে যে এই 2জন ব্যক্তি বিবাহ করেছে কিনা এত তারিখে, মূল ভলিউম নিয়ে চলে আসেন ওই তারিখের। তো ওই তারিখে তিনি 5টা বিয়ে করেছেন, ওই 5টা বিয়ের ভলিউম নিয়ে চলে আসলো। তো যদি দেখে যে হ্যাঁ বিয়ে করেছে, কত টাকা মোহরানা, মোহরানা নিয়ে সমস্যা হতে পারে, তাই না? আবার বিয়ে যদি না হয়ে থাকে তাহলে ওই ভলিউমে নামই থাকবে না। তাহলে ওই যে কাজী, জাল কাবিননামা বানানো। কাজী এখানে জি কিন্তু এক্সপার্ট বা বিশারদ, তাই না? এই ক্ষেত্রে জি। বিয়ের বিয়ের যে
আইনগত ভিত্তি বা বৈধ বিয়ে কিনা এটার সম্পর্কে বিশারদ কে? কাজী। কাজী কাজী। বলতে পারবে কাজী। বৈধ বিয়ে কিনা। তাই কাজী তার ভলিউম দেখে দেখে উত্তর দিতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে জি স্যার। রিফ্রেশিং মেমোরি, মনে নাই। আমি তো স্যার হাজার হাজার বিয়ে পড়াই, ভলিউম না নিয়ে আসলে কি প্রশ্ন করলে সে উত্তর দিতে পারবে? না। না। 161 স্মৃতি পুনর্জীবিত করার লক্ষ্যে ব্যবহৃত কোনো লিখন সম্পর্কে বিরুদ্ধ পক্ষের অধিকার। এখন স্মৃতি পুনর্জীবিত করছে, তার মানে কেস ডায়েরি বা কোনো কিছু দেখছে। কে দেখছে? পুলিশ বা ওই এক্সপার্ট, একজন পোস্টমর্টম রিপোর্ট দিয়েছে ওই ডাক্তার দেখছে। তাহলে ডিফেন্স লয়ার কি ওগুলো দেখতে পারবে না? হ্যাঁ, কাজের ভলিউম দেখতে পারবে। বিশারদ যা কিছু নিয়ে আসবে আদালতে দিচ্ছে, যেটা দেখছে সে বলবে যে সেটা যদি আদালতে দেওয়া না থাকে নথিতে, সেটা দেখে যদি কথা বলে তখন তার হাত থেকে দেখি আমাকে একটু দেন, আমি দেখি, এখান থেকে আমি প্রশ্ন করব। ওপেন কোর্টে চাওয়া যাবে, তখন দিবে অবশ্যই। এটা অধিকার আছে ডিফেন্স লয়ারের। 100 উভয় পক্ষের লয়ারেরই আছে। 159 এবং 160 ধারায় বর্ণিত লিখন বা বিরুদ্ধ পক্ষ দেখতে পারবেন, অর্থাৎ আসামি পক্ষ বা ডিফেন্স লয়ার। জি। সে সম্পর্কে সাক্ষীকে জেরাও করা যাবে। সাক্ষী পুলিশ ডায়েরি দেখে জবানবন্দি দিলে, আচ্ছা ডাক্তারকে কেমন জেরা করা যেতে পারে? ডাক্তার লিখলো কি, একটা লিখছে শার্প, হ্যাঁ, শার্প কাট। শার্প কাট মানে কি, একটা শার্প উইপনের বা ধারালো অস্ত্রের একটা কাট, এবং এটা জি। গ্রিভিয়াস, কেটে একেবারে ক্ষত হয়ে গেছে, 5টা সেলাই লেগেছে। এটা বললো কি শার্প উইপন দ্বারা কি গ্রিভিয়াস আর্ট, মানে 326 বলে দিল। হ্যাঁ। হ্যাঁ, পেনাল কোডে 326 ধারা চলে আসলো। কিন্তু জি মামলায়, এটা ভালো। মামলার আর্জিতে বা মামলার এজাহারে বা মামলার যে অভিযোগ, এখানে কোথাও ধারালো অস্ত্রের বর্ণনা নাই। পয়েন্ট আচ্ছা। টু বি নোটেড। মানে জি মামলায় জি। কোথাও ধারালো অস্ত্রের বর্ণনা নাই, কোনো ধারালো অস্ত্র উদ্ধার হয়নি আলামত হিসাবে, কিন্তু ডাক্তার বলছে এটা শার্প উইপনের কাট। হ্যাঁ, সেলাই আছে, ঠিক আছে, মাথায় সেলাই লাগতে পারে, বাঁশের বাড়ি দিলেও কিন্তু মাথা কেটে যেতে পারে, কাটতে পারে না। জি জি। জি। তো বাঁশের লাঠি, লোহার রড, হকি স্টিক, জিআই পাইপ, এগুলো কি শার্প উইপন না, ব্লান্ট উইপন। তাহলে এটা তিনশো জি পঁচিশ জি। হবে, কিন্তু ডাক্তার এখানে হয়তো বা টাকা খেয়ে হোক বা ভুল করে হোক বা কাটা দেখে সে ধরে নিয়েছে কি এটা কি শার্প উইপনের কাট। তাহলে এটা কিন্তু আমি ডাক্তারকে জেরা করতে পারবো যে মামলাও কোথাও লেখা নাই, শার্প উইপনের কোনো গল্পই নাই, এখানে চাকু নাই, কোনো চাপাতি নাই, কিচ্ছু নাই, আর আপনি এটা শার্প উইপন কিভাবে বললেন? উত্তর দেন। তখন সে কি জি বলবে? জি। আমাকে ভিকটিম এটাই বলেছে। হচ্ছে। সে বলবে আমাকে ভিকটিমে কথা বলেছে, অথবা বলবে আমার ভুল হয়েছে, তাই না? তখন এটা কি জি ডিফেন্সে চলে যাবে না? জি। তার মানে এটাও আইনজীবী, বলতে পারে যে আমার তো দেখে মনে হয়েছে যে এটা ছিল, যেহেতু ভিকটিম বলতে পারে নাই। না সেটাই, এই কারণে জেরা করা যাবে। আইনজীবীদের কিন্তু ডাক্তারেও শিখতে হয়, নাহলে মেডিকেল সার্টিফিকেট, পোস্টমর্টম রিপোর্ট, সুরথাল রিপোর্ট জি বুঝতে জি। পারবেন না। জি। আবার কেমিস্ট হতে হয়, সায়েন্টিস্ট, কেমিক্যাল রিপোর্ট বোঝার জন্য। আচ্ছা মানে সর্ববিষয়ে জ্ঞানী হতে হয়, এই কারণে তো লার্নেট বলা হয় আমাদের। আচ্ছা। জি। তাহলে সাক্ষী পুলিশ ডায়েরি দেখে জবানবন্দি দিলে আসামির উকিল তা দেখতে পারবেন, সে সম্পর্কে জেরাও করতে পারবেন। ঠিক আছে, জি। আর তো আপনি দেখে দেখে বলবেন আর আমি দেখতে পারবো না তা না। 165 বিচারক কর্তৃক জিজ্ঞাসা করার বা কিছু পেশ করতে আদেশ দানের ক্ষমতা। জাজ, জাজেস পাওয়ার টু পুট কোশ্চেন। এবার জেরা করবে কে? জাজ। কে জেরা করবে? জাজ। জেরা করার জাজ। অধিকার জাজকে দেওয়া হয়েছে। মনে করেন জি যে জি। একটা মামলায় জজ সাহেব যে কোনো পক্ষকে প্রশ্ন করতে পারে, আসামি পক্ষকে, সাক্ষীকে, ভিকটিমকে, যে কোনো ব্যক্তিকে প্রশ্ন করতে পারে, আবার আইনজীবীকেও প্রশ্ন করতে পারে ব্যাখ্যা চাওয়ার জন্য। আদালত প্রাসঙ্গিক বিষয়ে বিশেষভাবে অবগত হওয়ার উদ্দেশ্যে, মানে একটা বিষয় উনি বুঝতে পারছেন না, সেক্ষেত্রে ক্লিয়ার হওয়ার জন্য যে কোনো সাক্ষীকে বা যে কোনো সময় যে কোনো আকারে নিজ ইচ্ছা অনুযায়ী, তার ইচ্ছা হলো প্রশ্ন করবেন, প্রশ্ন করতে ও যে কোনো দলিল বা কোনো বস্তু পেশ করার আদেশ দিতে পারবেন। এতে পক্ষগণ কোনো আপত্তি করতে পারবে না, পক্ষগণ এবং পক্ষগণের আইনজীবী কেউ না। আদালত যেটা চাচ্ছে সেখানে আপত্তি করে লাভ আছে, তাই না? জি। না। আদালতের প্রশ্নের জবাবে সাক্ষী যা বলবে সে বিষয়ে আদালতের অনুমতি ব্যতীত জেরা করা যাবে না। এখন আদালত প্রশ্ন করছে, সাক্ষী একটা জবাব দিল, এখন
আসামি পক্ষের আইনজীবী বলছে স্যার এই বিষয়ে একটু জেরা করি। আদালত অনুমতি দিলে জেরা করা যাবে, না হলে জেরা করা যাবে না, কারণ এটা আদালত খুঁজে বের করছেন, এটা হচ্ছে কোর্টস ইনকুইরি, তাই না? জি জি। তো সেই বিষয়ে জেরা করা যাবে না। তবে শর্ত হচ্ছে আদালতের প্রশ্ন যদি প্রাসঙ্গিক বিষয়ে হয় এবং প্রমাণিত তথ্যের ভিত্তিতে হয় তাহলে কিন্তু আদালত করতে পারবেন, এবং প্রমাণিত তথ্যের ভিত্তিতে না হলে মানে অপ্রাসঙ্গিক এবং যেটা প্রমাণিত তথ্য নাই, বেজলেস কোনো প্রশ্ন আদালতও করতে পারবে না। তাহলে এটা হাস্যকর শোনাবে এবং এটা আদালতের জন্য একটা সমীহ বা সমীচীন হবে না আর কি। সাক্ষী 121 থেকে 131 ধারা মতে কোনো প্রশ্নের জবাব দিতে বা দলিল পেশ করতে অস্বীকার করলে সেক্ষেত্রে আদালত তাকে কিন্তু বাধ্য করতে পারবেন না। তার মানে যেখানে জেরাই বাধ্য করা যাচ্ছে না সেখানে আদালতও কিন্তু বাধ্য করতে পারবেন না, কারণ যে ব্যক্তি দলিল দিতে চাচ্ছে না তাকে কিন্তু দলিল পেশ করতে বাধ্য করা যাবে না, কিন্তু আদালত বুঝে নিবে কেন দিতে চাচ্ছে না, এই সম্পর্কে আদালত অনুমান করে নেবেন। 148 ও 149 ধারা অনুযায়ী যে প্রশ্ন অসঙ্গত আদালতও তা জিজ্ঞাসা করতে পারবে না, অর্থাৎ যে প্রশ্ন আমি অ্যাডভোকেট হিসেবে করতে পারবো না সাক্ষীকে, সে প্রশ্ন বিচারকও কিন্তু করতে পারবেন না, কারণ সেটা অসঙ্গত বা অপ্রাসঙ্গিক বা যেটা করা আসলে যায় না। 65 ধারা অনুযায়ী যে সকল ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য দেওয়ার বিধান আছে, আমরা এর আগে পড়লাম প্রাথমিক সাক্ষ্য এবং মাধ্যমিক সাক্ষ্য। প্রাথমিক সাক্ষ্য মানে মূল যেটা সেটাই প্রাথমিক সাক্ষ্য, আর যেগুলো ফটোকপি, যেগুলো সার্টিফাইড কপি, যেগুলো মিলিয়ে নেওয়া কপি, যেগুলো ছবি তোলা কপি, সেগুলো সবই কি মাধ্যমিক বা সেকেন্ডারি এভিডেন্স। তাহলে সেই সকল ক্ষেত্র ব্যতীতে প্রাথমিক সাক্ষ্য দেওয়ার প্রয়োজন আদালত মওকুফ করতে পারবে না। অর্থাৎ যেখানে যেমন চেকের মামলায় যদি চেকটা হারিয়ে যায়, ফটোকপি দিয়ে কাজ চালানোর জন্য যদি অনুরোধ করে, তখন আদালত যদি বলে ঠিক আছে যেহেতু মূল চেক হারিয়ে গেছে আপনি ফটোকপি দেন, ফটোকপিটাই আমি কি করি এক্সিবিট করি, আপনি ফিরিস্তিযোগে ফটোকপি দেন, এটা কিন্তু আদালত অনুমতি দিতে পারবে না। কারণ আইনে আছে যে চেকের মামলায় মূল চেক বা প্রাথমিক সাক্ষ্য বা ডকুমেন্টটাই দিতে হবে, এটার ফটোকপি দিলে হবে না বা ছবি তুলে দিলে হবে না, স্ক্যান করা কপি দিলে হবে না, মূল চেকটাই জমা দিতে হবে। এবং আদালতে এটা মওকুফ করতে পারবে না, বাদীকে বলতে পারবে না আপনার মূল চেক না দিলেও হবে, আমি দেখে নিচ্ছি, এটা আদালতও পারবে না, কারণ আদালতকে এত বেশি ক্ষমতা দেওয়া হয়নি যে যেখানে প্রাথমিক সাক্ষ্য বা মূল দলিলটাই দিতে হবে সেখানে মাধ্যমিক সাক্ষ্য দিয়ে কাজ চালানো যাবে। আদালতে স্পষ্ট বলা আছে কোন ক্ষেত্রে প্রাথমিক সাক্ষ্য দিতে হবে এবং কোন ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য দিতে হবে, এখানে নির্দিষ্ট করা আছে। আমরা এর আগে পড়েছি 11টি ক্ষেত্রে, দেখবেন 56 ধারায় ছিল। আচ্ছা 56 এবং তার পরবর্তী যে ধারাগুলো ছিল 65 ধারাতে মেবি ছিল। আচ্ছা 167 অন্যায়ভাবে সাক্ষ্য গ্রাহ্য বা অগ্রাহ্য করা হলে নতুন করে বিচার করা হবে না। আমরা সর্বশেষ অধ্যায় পড়ছি, একাদশ অধ্যায়, এখানে মাত্র একটি ধারা 167, এই ধারাটিকে আমি আর বাদ দিইনি, আপনাদের জন্য রেখেছি। অন্যায়ভাবে সাক্ষ্য গ্রহণ বা প্রত্যাহারের ফলাফল, আদালত যদি কেউ সাক্ষ্য দিতে চাচ্ছে কিন্তু আদালত নিল না, দরকার নাই, অগ্রাহ্য করছে, এবং আদালত যদি অন্যায়ভাবে কোনো সাক্ষ্য গ্রহণ করে যেখানে সাক্ষ্য গ্রহণ করার কোনো সুযোগ নেই, মানে আদালত এখানে একটু স্বেচ্ছাচারিতা বা অতিরিক্ত পাওয়ার প্র্যাকটিস যদি করে, মনে হতে পারে আদালত এটা ঠিক করেনি, তাহলে এর ফলাফলটা কী হবে? নো নিউ ট্রায়াল ফর ইমপ্রপার সাবমিশন, ইমপ্রপার অ্যাডমিশন ও রিজেকশন। অ্যাডমিশন মানে কোনো কিছু গ্রহণ করা, রিজেকশন মানে অগ্রাহ্য করা, মানে গ্রহণ করলাম না, না মঞ্জুর করলাম। মঞ্জুর আর না মঞ্জুর, অ্যাডমিশন মানে মঞ্জুর, রিজেকশন মানে না মঞ্জুর। অফ এভিডেন্স ইন এভরি জুডিশিয়াল প্রসিডিংস, সকল বৈচারিক কার্যধারায় অত্র ধারাটির বিধানটি প্রযোজ্য। তাহলে এই ধারে যেটা বলা হচ্ছে সকল বিচারিক কার্যক্রমে প্রযোজ্য, এটা কিন্তু 2023 সালে এসেছিল। এই 167 ধারা থেকে একটাই প্রশ্ন এসেছে 2023 সালে বার কাউন্সিলে, এই লাইনটা। শুধুমাত্র অন্যায়ভাবে সাক্ষ্য গ্রাহ্য বা অগ্রাহ্য করার অজুহাতেই কোনো মামলা নতুনভাবে করা, মানে মামলা নিষ্পত্তি হয়ে গেছে এবং আপনি দাবি করছেন যে এটা অন্যায়ভাবে সাক্ষ্য নেওয়া হয়েছে বা নেওয়া হয়নি, তাই আপনি নতুন মামলা করছেন, তাহলে তো কি হবে? রেস জুডিকাটা যেমন সিভিল মামলায় আছে তেমনই ক্রিমিনাল মামলায় ডাবল জিওপার্ডি। তো এই রুল কিন্তু আপনাকে বাধা দিবে।
অর্থাৎ সিদ্ধান্তের পরিবর্তন দাবি করা যাবে না। ওই মামলাতেই আপনি ভিন্ন রায় দেন, এটা বলা যাবে না, অথবা আমি নতুন মামলা করব, এই সুযোগও দেওয়া যাবে না। যদি না অন্যায়ভাবে সাক্ষ্য গ্রাহ্য বা অগ্রাহ্যের ফলে মামলার ন্যায্যতা বা ন্যায় বিচার ব্যাহত হয়, তাহলে চূড়ান্ত সিদ্ধান্ত বিঘ্নিত হয় যদি, তাহলে আবার কিন্তু আদালত মামলা করতে পারবে, মামলার বিষয় বা তার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবেন। এমনটি না হলে আপিল আদালত কর্তৃক নিম্ন আদালতের রায় বলবৎ রাখা উচিত। এখানে কিন্তু একটা ডিএলআর আছে, 2 ডিএলআর 380। ডিএলআর কি? ঢাকা ল রিপোর্ট। এটা একটা রায়ের সংকলন, অর্থাৎ প্রতি বছর যে রায় হয় সে রায়ের সংকলন একসাথে করে পাবলিশ করা হয়। এটা ঢাকা ল রিপোর্ট। আরও অনেকগুলো আছে, অ্যাপেক্স ল রিপোর্ট আছে, আরও অনেক আছে। অ্যাপেক্স ল রিপোর্ট এখন সবচেয়ে বেশি চলছে। তো এই ছিল আজকের আলোচনা। এখানে কিছু এমসিকিউ প্রশ্ন আছে বিগত বার কাউন্সিল এবং জুডিশিয়ারির পরীক্ষার। তো এই এমসিকিউ প্রশ্নগুলো দেখে নেবেন। আগামী শুক্রবারে আপনাদের ক্লাস টেস্ট আছে 50 নম্বরের। চেষ্টা করবেন সবাই ক্লাস টেস্টে অংশগ্রহণ করার, এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আমি ক্লাসটি শেষ করছি। শুভরাত্রি।